নীরবে নিভৃতে মীরা চেয়ে আছে কারুকাজ খচিত আয়নার দিকে। আয়নায় প্রতিফলিত হচ্ছে মীরার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষের। তার হাসি মুখের দিকে তাকিয়ে মীরার সকল রাগ, অভিমান, দুঃখ, কষ্ট ঘুচে যেতে থাকে। আচমকা আয়নার কাচের ভেতর দিয়েই তাদের দুজোড়া আঁখি একে অপরের দিকে খানিকক্ষণের জন্য আটকে যায়। সেই মুহূর্তটা অকল্পনীয় তার জন্য। হৃৎপিণ্ড তীব্র গতিতে উঠানামা করে। হুট করে ঈমান তাকে চোখ মারে। সে হতভম্ব হয়ে যায় তার এহেন কাণ্ডে। মুখ অটোম্যাটিক্যালি হা হয়ে যায় তার। তা দেখে ঈমান বাঁকা হেসে ফেলে উঠে দাঁড়ায়। তার উঠে দাঁড়ানোর ফলে মীরার ঘোর কাটে। এতক্ষণ যাবৎ সে ভিন্ন এক জগতে ছিল। মাথা ভার লাগছে। চোখ ঘুরিয়ে চতুর্দিকে তাকিয়ে খেয়াল করে ড্রয়িং রুমে আপাতত কেউ নেই। কিছুক্ষণ আগেই না সকলে উপস্থিত ছিল? মুহূর্তে সবাই গায়েব হল কিভাবে? নাকি অজস্র ভাবনায় সে এতটাই ডুবন্ত ছিল যে অন্যদের অনুপস্থিতি তাকে বিচলিত করেনি? সে দেয়ালে থাকা ঘড়ির দিকে তাকাল। ঘড়ি জানান দিচ্ছে এখন রাত 10টা বাজে। সে মাথা ঘুরিয়ে ভেতরের দিকে তাকাল। ডাইনিং এ অনেকেই খাচ্ছে। ঈমান আর সোনালি আপুকে দেখা যাচ্ছে, কি নিয়ে যেন হাসাহাসি করছে তারা। ঈমান টেবিল থেকে একটা আলুর চপ হাতে নিয়ে আরাম করে খেল আর গল্প করতে থাকে। মাথা থেকে পাগড়ি খুলে ফেলায় তাকে দেখে বোঝাই যাচ্ছে না সে বর। মজা করে এটা সেটা খাওয়া হচ্ছে। এদিকে মীরা সেই কখন থেকে চুপটি মেরে ভীত বিড়ালের মতো বসে আছে। নড়াচড়া করতেও ভয় লাগছে তার। পানির পিপাসা পেয়েছে তবুও পানি খেতে ইচ্ছা করছে না। একটু পর সোনালি আপু তার কাছে এসে বলে, খেতে আয়। মীরা গোমরা মুখে বলে, আমার খেতে ইচ্ছা করছে না। খাবো না। সে কি রে, এমনিতেই তোর পায়ে ব্যথা, তার উপর খাবি না? না খাবো না, খাওয়ার রুচি নেই। শরীর খারাপ নাকি তোর? শরীর খারাপ না, এমনিতেই টেনশনে ক্ষুধা নাই হয়ে গেছে। আপু আর কিছু বলল না। আপুর ডাক পড়ে ডাইনিং রুম থেকে। সে দ্রুত বেগে চলে যায়। এরপর প্রায় আধ ঘন্টার বেশি কেটে যায়। একা একা বসে থাকতে থাকতে মীরা বড্ড বিরক্ত হচ্ছে। কারোই তার দিকে নজর নেই। যে যার মতো ব্যস্ত। একটা টাইমে ঈমানকে শুধু রোস্ট খেতে দেখা গেল, সে অন্য কাজিনগুলোর সঙ্গে গল্পমজা করাই তুমুল ব্যস্ত। ইরাও তাদের সঙ্গ দিচ্ছে। মীরার ওদের প্রতি সামান্য অভিমান হল। ভাবল, তাকেও আড্ডায় সামিল করুক। এভাবে একা পরগাছার মতো কেন ফেলে রাখছে? একবার ডাক দিয়ে নিয়ে গেলে কি হয়? যাই হোক, আরও মিনিট 20 পর প্রান্ত দুলাভাইয়ের তার উপর মায়া হল। সে তৃপ্তির ঢেকুর তুলে তার দিকে এগিয়ে এসে বসে পড়ে বলে, এখন তো আর আমি নতুন জামাই থাকলাম না। তোমার জামাই এখন নতুন। ওর আপ্যায়ন এখনো শেষ হয়নি। মীরা সামান্য হাসল। তার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ঈমান আর সে হাসবেন্ড ওয়াইফ। সে ম্যারিড আজ থেকে। নামের আগে এখন থেকে মিসেস বসবে। ভাবলেই মনের কোনো খাপটি মেরে লুকিয়ে থাকা ভালো লাগাগুলো তিরতির করে মাথা দোলায়। প্রান্ত ভাইয়া বলে উঠে, তোমাদের জন্য ছাদে একটা ছোটখাটো ফটো সেশনের ব্যবস্থা করা হয়েছে। আতশবাজি আর ফানুস ওড়ানো হবে। মীরা ভারী অবাক হয়। এমন বৃষ্টিস্নাত রাতে কেউ ছাদে যায়? এসব আজগুবি আইডিয়া নিশ্চয়ই ইঞ্জিনিয়ার সাহেবের। উনি ছাড়া এমন বুদ্ধি আর কারো মাথায় আসার কথাও নয়। মিনিটের মধ্যে তার বাকি কাজিনরা হুড়মুড় করে ড্রয়িং রুমে এসে হইচই শুরু করল। প্রান্ত ভাই সবাইকে উদ্দেশ্য করে বললেন, উপরে যাও। গিয়ে ক্যাটারিংয়ের লোকদের বলো লাইটিং অন করে দিতে। ইরাসহ বাকি সবাই উপরে উঠে যেতে থাকে। ভাইয়াও উঠে দাঁড়ালেন, তার সঙ্গে সোনালি আপুও যাওয়ার প্রস্তুতি নিল। যাওয়ার আগে মীরাকেও আসতে বলে ছাদে। এবারে মীরার অভিমানের মাত্রা বেড়ে যায়।
এতক্ষণ নিজেকে এটাওটা বলে বুঝো দিলও এখন তার মনে হচ্ছে কাজিনের কেউই তাকে একবিন্দু ভালোবাসে না। তার প্রতি কারো মায়া নেই, কেউ তাকে নিয়ে ভাবে না। সে ভারী শাড়ি আর ঘোমটা সামলাতেই কাহিল। অথচ ওরা ওদিকে একসঙ্গে বসে গল্প করল। সে মাত্র একবার বলেছে খাবে না। আপু জোরও করেনি আর। এখন তাকে রেখে ছাদে যাচ্ছে। সবাই জানে সে কালকেই হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে, পায়ের ব্যথা কমেনি। তাও কিনা ছাদে নিয়ে যাবার জন্য কেউ দাঁড়াল না। সে রাগক্ষোভ ও অভিমান নিয়ে দাঁড়াল। পায়ে ব্যথাও অনুভব করল। তবুও দাঁতে দাঁত চেপে সে এক কদম দুকদম আগায়। মেইন গেট অতিক্রম করতেই পেছনে থেকে ভরাট কণ্ঠ ভেসে আসল। তোমার পায়ে না ব্যথা? তারপরও কেন দাঁড়িয়ে? এ মুহূর্তে মুভমেন্ট না করাই বেটার। মীরা পেছনে ফিরে তাকাল। সামনে তার বর্তমান স্বামী দাঁড়িয়ে আছে। ভাবতেই পৃথিবীর সমস্ত লজ্জা যেন তার বুকে এসে গেঁথে গেল। সে উত্তরের আশায় থাকল, কিন্তু মীরা জবাব দেয়নি। তাই পুনরায় বলে, যাও সোফায় গিয়ে বসো। মীরা বলে, ছাদে যাব। ওখানে সবাই আড্ডা দিচ্ছে, ভাইয়া নাকি কী সব আয়োজনও করেছে। সে একবার মীরাকে মাথা থেকে পা অবধি পর্যবেক্ষণ করে বলে, তুমি যেতে পারবে তো? কথাটার মধ্যে যেন মীরা কটাক্ষ খুঁজে পায়। সারাদিন খোঁজ নেয়নি, একটাবার কথা বলার টাইম নাই, আর এখন এসে ঠেস মেরে বলা হচ্ছে যেতে পারবে তো? হুহ। সে উঁচু আওয়াজে বলে, 101বার পারব। রাগের দলা বুকে পুষে পেছনে ঘুরে সিঁড়িতে পা রাখামাত্র ব্যথা পাওয়া পায়ে চোট পেল এবং ব্যথায় আর্তনাদ করে পিছিয়ে যেতে গেলে ভারী শাড়ির জন্য টাল সামলাতে না পেরে পা স্লিপ খেল এবং সে উল্টে পড়ে যাওয়ার উপক্রম হয়। সে চোখ বুজে মনে মনে দোয়া শুরু করে যেন ব্যথা না পায় বেশি, কিন্তু তার ভাগ্য সহায় হল। কিছু একটার সঙ্গে বাধা খেয়ে সে আর নিচে পড়ে গেল না। তবে বেকায়দায় পায়ে পুনরায় ব্যথা পায়। এবার বেশ জোরেই লাগে জন্য চোখে পানি অবধি চলে এলো। এবারে ইমান কথা বলে উঠে, বারং শুনতে হয়। আমি না করেছিলাম না? তবুও পাকনামি করার দরকার কি ছিল? তার পেছন ঢাল হয়ে বাধা দিয়ে পড়ে যাওয়া থেকে ইমান তাকে রক্ষা করে, এজন্য সে মনে মনে কৃতজ্ঞবোধ করে। তবে ইমানের রাগী গলায় বলা প্রতিটা শব্দ যেন তীর খোঁচার মতো লাগল। এর আগে ইমান প্রচুর ঝাড়ি মেরেছে তাকে, কিন্তু আজ সামান্য এই কথায় মন বিষিয়ে গেল, হাত পা ছুঁড়ে কেঁদে দিতে মন চাইল। সে কান্না আটকে রেখে বলে, জানতেন যখন আমি ইনজুরেড এবং আমার ছাদে যাওয়া বারং এরপরও ছাদে কেন আয়োজন করলেন? আমাকে ছাড়াই সব আনন্দ করতে ভালো লাগে তাই না? ইমান এবারে কিছুটা বিভ্রান্ত হল যেন। সে মিয়ে যাওয়া গলায় বলে, সেটা বলিনি কিন্তু। ছাড়ুন আমাকে, আমি রুমে যাব। সে মেইন গেট দিয়ে ঘরের ভেতরটা দেখে নিল। এরপর সজোরে দরজা ভিজিয়ে দিয়ে মীরাকে কোলে তুলে নেয়। মীরা হতভম্বের শেষে সীমানায় পৌঁছে যায়। কেউ যদি দেখে ফেলে? লজ্জায় তার গালের দুপাশের ফোলা অংশ লালাভ আভায় ছেয়ে গেল। সে নির্বাক হয়ে সুদর্শন পুরুষটাকে মন ভরে দেখে নিল। এই ছেলেটা যাই করে সে তাতেই কেন এত বেশি মুগ্ধ হয়? বেচারা গরমে ঘেমে আছে, ইস! মীরার মন চাচ্ছে নিজের আঁচল দিয়ে তার কপালের ঘাম মুছে দিতে। সে এক কদম দুকদম বেয়ে ছাদে উঠতে থাকে। ছাদে এসে মীরাকে বেশ যত্ন নিয়ে নামায়, এরপর হুমকি দেওয়ার মতো হুঙ্কার দিয়ে বলে, একদম লাফালাফি করবা না। এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকবে, যাওয়ার সময় আমি নিয়ে যাব। একা নিচে নামবে না। মীরা শুধু মাথা নাড়ায়। সে অদ্ভুতভাবে তাকিয়ে আছে ছাদের ডেকোরেশনের দিকে। কি সুন্দর ফুল দিয়ে সাজানো। ব্যানারও আছে ছাদের দেয়াল ঘেঁষে। সেখানে লেখা ইমান ওয়েডস মীরা,
লেখাটা পড়তেই তার গা বেয়ে শিহরণ বয়ে গেল। একজন ক্যাটারিংয়ের লোক ইমানের কাছে এসে বলে, ভাইয়া তাহলে আমরা নিচে যাই, রুম সাজানো বাকি। আচ্ছা যান। এটুকু বলে সে সামনের দিকে পা বাড়ায়। মীরা সবটা মনোযোগ দিয়ে শুনল। রুম সাজানোর অর্থ সে ভালোভাবেই জানে। সোনালি আপুর বিয়ের দিন প্রান্ত ভাইয়ার কাজিন আর ফ্রেন্ডরা তাদের রুম সাজিয়ে দিয়ে সোনালি আপুর টাকা খসিয়ে নিয়েছিল। আজ তাদের জন্য রুম সাজানো হচ্ছে, কিন্তু সে কাউকে টাকা দিতে পারবে না। সোনালি আপু তার দিকে আসলে সে বলে, রুম সাজানোর কোনো দরকার নেই আপু, ওদের মানা করে দাও। সোনালি আপু উত্তেজিত হয়ে বলে, তোর জামাই রুম ফুল দিয়ে সাজানো না হলে বাসর করবে না। আপুর মুখে এমন কথা শুনে মীরা লজ্জায় সিটিয়ে যায়। সে আরও বলে, ইমান বলছিল, লবণ ছাড়া তরকারি যেমন অসম্পূর্ণ তেমনি ফুল ছাড়া বাসরঘর অসম্পূর্ণ। ওর নাকি ঘর না সাজালে কোনো ফিলি আসবে না যে বাসর হচ্ছে। মীরা মাঝে মাঝে অবাক হয়, একটা মানুষ কতটা নির্লজ্জ হলে বোনকে এসব অশ্লীল কথা অবলীলায় বলে। ছি, শেষমেশ তার কপালে একটা অসভ্য জুটল। কিছুক্ষণের মধ্যে ছাদের পরিবেশ পাল্টে গিয়ে ভীষণ অদ্ভুত, মণিমুগ্ধকর পরিবেশের আবির্ভাব হল। মাত্র বৃষ্টি থেমেছে, কিন্তু শীতল হাওয়া এখনো বইছে। মেঘ থেকে থেকে মৃদু শব্দ তুলে ডাকছে। এমনই এক আদুরে আবহাওয়ায় তার প্রতিটা কাজিন একটা একটা করে ফানুস উড়াতে আরম্ভ করে। ক্ষণেই ফানুস উড়ে আকাশের দিকে যাত্রা শুরু করছে। কি চমৎকার দৃশ্য! মীরার মন ভালো হয়ে গেল। এত সুন্দর দৃশ্য উপহার দেওয়ার জন্য মনে মনে ইমানকে থ্যাংক ইউ বলে সে। প্রান্ত ভাইয়া তার হাতে একটা ফানুস ধরিয়ে দিয়ে বলে, নিউলি ম্যারিড কাপল এবার ফানুস উড়াক। মীরা ফানুস হাতে বলদের মতো দাঁড়িয়ে আছে। সে ফানুস উড়তে জানে না। তার উপর শাড়ি পরে থাকায় নড়তে চড়তেও ঝামেলা। তার একার পক্ষে সম্ভব না ফানুস উড়ানো। সে উসখুস শুরু করে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ইমান লাইটার নিয়ে আসে তার সামনে। এরপর নিজ তাগিদে ফানুসে আগুন ধরিয়ে দেয়। মীরা সামান্য ভয় পেয়ে পিছিয়ে পড়ে। আগুন দাউ দাউ করে জ্বলছে। বাতাসে নিভু নিভু অবস্থা। তবুও ইমান মীরার হাতের উপর হাত রেখে আস্তে করে বলে, ফানুস হয়ে তোমার সব দুঃখ ধ্বংস হোক। তারা হাত ছেড়ে দেয়। ফানুস বাতাসের মৃদু বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে উড়ে যায় আকাশের ভেতর দিয়ে। ইমান তবুও তার হাত ছাড়ে না। মীরা অদ্ভুত নয়নে চেয়ে থাকে। একবার ইমানের পানে তাকায় তো আরেকবার উড়ন্ত ফানুসের দিকে। তার মুখে হাসি ফুটে ওঠে। তখনই বিকট শব্দ করে তার কাজিনরা আতশবাজি ফুটাতে থাকে। আওয়াজে তার কান ঝালাপালা হওয়ার উপক্রম। ফটোগ্রাফার সমানে ক্লিক করেই যাচ্ছেন। সবই ক্যান্ডিড পিকচার তুলে যাচ্ছেন। অবশেষে উনি বলে উঠে, ভাইয়া ভাবি এবার সুন্দর মতো রোমান্টিক একটা পোজ দেন, ছবি তুলব। কথাটা বলামাত্র ইমান তড়িৎ বেগে তার একটা হাত নিজের কাঁধে স্পর্শ করাই এবং সে নিজে তার দিকে ঘুরে এসে কোমরে হাত রেখে মুখটা তার অনেক নিকটে আনে। আজকাল এমন পোজে প্রায় প্রতিটা কাপল ছবি তুলে। তবুও মীরার লজ্জায় মুখ লুকাতে মন চাচ্ছে। সবার সামনে এভাবে দাঁড়াতে তার অস্বস্তি লাগছে। ক্যামেরাম্যান ফতাফত একটার পর আরেকটা ছবি তুলে। অ্যাট দ্য এন্ড ইমান তার নাকে নাক ঘষে দেয় খুবই সন্তর্পণে। এরপর আস্তে করে বলে, আবার দেখা হবে। সাবধানতা অবলম্বন করলেও অনেকেই এ সিন দেখে ফেলে এবং তাদের এত নিকটে রোম্যান্স করতে দেখে ছাদে উপস্থিত সবাই তালি দিয়ে ওহো আও শব্দ তুলে চিৎকার দেয়। মীরার তখনই দৌড়ে পালিয়ে বাঁচতে মন চাচ্ছিল। ছাদ থেকে মীরা সবার সহযোগিতা নিয়ে আস্তে আস্তে নেমে এসেছে, তবুও ইমানের ধারে কাছে যায়নি। তাকে সোজাসুজি বাসর ঘরে ঢুকিয়ে বিছানায় বসিয়ে দেওয়া হয়।
মাঝে অবশ্য একবার তার মা এসে খবর নিয়ে গেছেন, রুমটা ক্যান্ডেল আর লাল গোলাপের সাজসজ্জায় মুখরিত। লাইট ছাড়াই মোমবাতির আলোয় রুমটা আলোকিত হয়ে আছে। মীরা মুগ্ধ হয়ে সবটা দেখে নিল, তবে কিছুটা অবাক হল যখন দেখল আলমারির কোনো তোশক ভাঁজ করে রাখা। কিন্তু বিছানা থাকতে তোশকের কি দরকার? একটু পরেই চোখ গেল ছোট টেবিলে একটা পিৎজার প্যাকেট আর ডোনাট রাখা, পাশে চকবার আইসক্রিম। তিনটা খাবারই মীরার প্রিয়। সোনালি আপু বলে, তোর প্রাণপ্রিয় স্বামী তোর সব পছন্দের খাবার আনিয়েছে। যখনই শুনল তোর খেতে ইচ্ছা করছে না, সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে এসব আনালো। এজন্য আমি আর তোকে রাতে খাওয়ার জন্য জোর করিনি। মীরা হতভম্ব হল দ্বিতীয় দফায়। একটা ভালো লাগা ছেয়ে গেল তার মন জুড়ে। প্রশান্তির নিঃশ্বাস ফেলে সে। দরজার ওপাশে ইমানকে আটকিয়ে রাখা হয়েছে। টাকা না দিল বাসর ঘরে এন্ট্রি করা যাবে না। ইমানও কম যায় না, কিছুতেই 10,000 টাকা দিয়ে সে রুমে ঢুকবে না। এদিকে সোনালি আপু ছাড়ার পাত্র নয়। সে কিছুতেই 10-এর নিচে নামবে না। ইমান হাল না ছেড়ে বলে, দেখ গরমে ঘেমে আমার অবস্থা শেষ। গোসল দিব, ভেতরে ঢুকতে দাও। সাইমা আপুও তাদের সাথে হইচইয়ে অংশ নিয়েছে, কিন্তু নীরব ভূমিকা পালন করেছিল এখন পর্যন্ত। এবারে সে বলে উঠে, এখন আর গোসল করিস না, একদম ভোরবেলা গোসল করে ঘুমাস। ঘন ঘন গোসল করলে ঠান্ডা লাগাবি, অসুস্থ হবি। আরেক দফা হইচই শুরু হল। মীরা লজ্জায় কান চেপে ধরে। নাক দিয়ে তার গরম বাতাস বের হচ্ছে, তবে ইমান হাসছে। যেন মজার জোকস শুনেছে সে। সেও মজা করার ছলে বলে, আপুরা তোমরা কিন্তু আমার সঙ্গে অন্যায় করছ। মানে ছেলে মেয়ে বৈষম্য হচ্ছে। বাসর তো আমি একা করব না, তোমাদের বোনও করবে। কিন্তু টাকা একা আমি কেন দিব? আমরা 50-50 করে টাকা দিই। সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। তার কথায় মীরার কান কাটা যাচ্ছে টাইপ অবস্থা। অবশেষে ইমান 5,000 টাকা দিয়েই রুমে প্রবেশ করে। সবাই একে একে চলে গেলে সে দরজা আটকে দেয়। এরপর আলমারি থেকে কাপড় বের করে বলে উঠে, তুমি খাওয়া দাওয়া করে মেডিসিন নাও। মীরা মাথা নাড়ায়। রুমের মধ্যে তার দম বন্ধ লাগছিল, কিন্তু ক্ষুধাও পেয়েছে বড্ড। ইমান বাথরুমে ঢুকলে সে পিৎজার স্লাইসে কামড় বসায়। খাওয়া শেষ করে আইসক্রিম হাতে নিলে দেখল আইসক্রিম গলে গেছে। তবুও মীরা লোভ সামলাতে পারল না। তার সবচেয়ে প্রিয় হল আইসক্রিম। সেই আইসক্রিম পাশে রেখে সে তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারে না। তাছাড়া আইসক্রিম স্বয়ং তাকে ডাকছে। আইসক্রিমের ডাক উপেক্ষা করলে চকবার মন খারাপ করবে, সে প্যাকেট খুলে খাওয়া আরম্ভ করে। আইসক্রিমের রস চুইয়ে চুইয়ে পড়ে তার হাত গলন্ত, তরল আইসক্রিমে ভরে যায়, মুখেও সামান্য লেগে যায়। তবুও সে মজা নিয়ে আইসক্রিম খায়। এমন ক্লান্তিকর দিনে ঠান্ডা আইসক্রিম যেন তার ভেতরটাকেও ঠান্ডা করে দিচ্ছে। সে একমনে আইসক্রিম খাচ্ছে আর মোমবাতির আলোর দিকে তাকিয়ে আছে। ইমান বাথরুম থেকে বের হয়ে বড় বিস্ময়কর একটা দৃশ্য দেখে। বধূবেশে একটা মেয়ে মজা করে আইসক্রিম খাচ্ছে। এমিন দৃশ্য খুবই বিরল। হলদে মোমের আলোয় তাকে অপসরীর চেয়ে কম লাগছে না। ইমান মুগ্ধ না হয়ে পারল না। তার মুখের বাপাশে কিঞ্চিত আইসক্রিম লেগে আছে। ইমান তা দেখে হাসল। সে টাওয়াল চেয়ারে রেখে মুখ কাঠিন্যে এনে গমগমে আওয়াজে বলে, তুমি কার পারমিশন নিয়ে বিছানায় বসেছ? মীরা খাওয়া রেখে তার দিকে তাকাল। চোখে মুখে তার অজানা বিস্ময়। ইমান খুবই স্বাভাবিকভাবে বলে উঠে, আমার বিছানায় শুতে পারবে না, ফ্লোরে গিয়ে শো। কি হলো? কথা কানে যাচ্ছে না? বললাম না নিচে গিয়ে বসো। এখনো আমার বেড থেকে ওঠার নাম নিচ্ছ না। তোমাকে আমার বেডে বসার পারমিশন কে দিয়েছে?
ইমান ধমকের সুরে কথাগুলো বলল। তার ধমক খেয়ে মীরা হতবিহ্বল হয়ে যায়। আতকে উঠে সে সামান্য ভারসাম্যহীন হয়ে পড়ে। ফলে আইসক্রিম মাখা হাতটা বেডশিটে রাখে এবং ভরকে যাওয়া চাউনিতে তার পানে তাকায়। সবকিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইমান নিশ্চয়ই মজা করছে। ছেলেটা এত ফাজিল। অবশ্যই এটা নতুন কোনো ফাজলামি তাকে ডিস্টার্ব করার। মীরাকে মূর্তির মতো এক কোণে বসে থাকতে দেখে ইমান বলে ওঠে, তোমার জন্য আমার কোনো অনুভূতি নেই মীরা। কাজেই আমার রুম, আমার বাসা এবং আমার সংসারে তোমার কোনো জায়গা হবে না। আর এই বিয়েটাও শুধুমাত্র লোক দেখানো বিয়ে। এম আই ক্লিয়ার টু ইউ? তার কথাগুলো কর্ণকুহরে পৌঁছানো মাত্র মীরা থ হয়ে যায়। ক্রমশ বোধশক্তি লোপ পায় তার চোখ ভরে উঠতে লাগে। সেই উঠে দাঁড়ালো বহু কষ্টে। সামান্য উঠে দাঁড়াতেই যেন তার সব শক্তি ফুরিয়ে গেল। কথা বলার জন্য এক ফোঁটা শক্তি সঞ্চিত রইল না। সে কম্পনরত গলায় বলে, কি বললেন আপনি? যা তুমি শুনলে সেটাই বলেছি। নিশ্চয়ই তুমি বয়রা নও। আপনি যেসব কথা বলেছেন সেগুলো সব ভুল, মজা করছিলেন তাই না? এ কথায় ইমান হাসল। ধারালো সেই হাসির রেখা। মীরা চমকে উঠে সেই হাসির দিকে তাকিয়ে। সে বলে উঠে, তোমার কি মনে হয় আমি মজা করছি? মীরা মাথা নাড়াল, যার অর্থ সে ধারণা করছে ইমান তার সঙ্গে দুষ্টুমি ফাজলামি করছে এতক্ষণ যাবৎ। ইমান এবারে শব্দ করে হাসল। সেই হাসির শব্দ কেমন পৈশাচিক শোনাল। তার চোখ আপনা আপনি ভরে আসতে ধরে। শ্বাসরুদ্ধতার এমন পরিস্থিতিতে কান্না আটকে রাখা দেয়। তবুও মীরা উদাসীন গলায় বলে, আপনাকে আমি কখনোই চিনতে পারি না। ইমান পকেটে হাত রেখে বলে, আমার আসল রূপ কখনো দেখনি জন্য আমাকে চিনতে পারছ না। আসল রূপ দেখলেই বুঝতে পারবে আমি কেমন। এতদিন যা দেখলাম সেটা আপনার আসল রূপ ছিল না? সব মিথ্যা ছিল? নাটক করতেন আমার সঙ্গে? ইমান একথার উত্তর দিল না। সে ঝাঝালো কণ্ঠে বলে উঠে, তোমার প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্ম না। মীরা অদ্ভুত চোখে তাকালো তার দিকে। সে আক্রোশ মাখা কণ্ঠে বলে উঠে, তোমাকে প্রচণ্ড ঘৃণা করি। মীরার সারা শরীরে বিদ্যুৎ প্রবাহিত হল। নিজের কানকে যেন বিশ্বাস হল না তার। চোখ ফেটে নোনাজল গড়িয়ে পড়ে। সে নিস্তেজ গলায় বলে, ঘৃণা করেন আমাকে, কিন্তু আমি কি করেছি? আমার মনে পড়ে না যে আমার দ্বারা আপনি কখনো ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ইমানের মুখে সূক্ষ্ম ও চাপা বেদনা ছেয়ে যায়। সে মীরার দিকে এগিয়ে এসে তার দুই বাহু শক্ত করে চেপে ধরে বলে, খবরদার, ক্ষতি শব্দটা উচ্চারণ করবে না মীরা। যদি লাভক্ষতির হিসাব করা শুরু করি না, তাহলে অনেক কিছু হারাতে হবে তোমাদের। আমি যদি আমার প্রাপ্ত অধিকার চাই, তাহলে তোমাকে আর তোমার পরিবারকে মাথার উপরের ছাদ হারাতে হবে। মীরা নিষ্প্রাণ চোখে তার দিকে তাকিয়ে আছে। ইমান বেশ আঘাত দিয়েই তার বাহু ধরে আছে। সে যন্ত্রণায় ছটফট করছে। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। ডাঙায় ছটফট করা মাছের মতো সে নড়চড় করছে। ইমান তাকে আরো জোরে শক্ত করে চেপে ধরে এনে বলে, মানুষ সাধারণত শান্তিতে থাকার জন্য বিয়ে করে, আর আমি অশান্তি দেওয়ার জন্য বিয়ে করেছি তোমাকে। এবারে মীরার সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। সে চোখ পাকিয়ে বেশ উঁচু আওয়াজে বলে উঠে, সবসময় ফান ভালো লাগে না ইমান। ঘৃণা করলে নিশ্চয়ই কেউ কাউকে বিয়ে করে না। আর আপনি তো আমাকে ভালোবাসেন। এবারে ইমান হেসে ফেলে। সে বলে উঠে, আমি যে তোমাকে ভালোবাসি সে কথা একবারও মুখে বলেছি? তার খেয়াল হল, আসলেই সে তো কোনো দিন মুখে একবারও বলেনি। কিন্তু তার কাজকর্ম, কথার ধরন তো এমনই কিছু ইঙ্গিত করত। মীরার মাথা ঘুরে গেল। সে মাথা চেপে ধরে বলে, ইমান এইসব কি বলেই যাচ্ছেন সেই থেকে।
আজকের এই রাত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই স্মরণীয় রাতে এভাবে কারণ ছাড়া আমাকে কষ্ট দিচ্ছেন কেন? কষ্ট দেওয়া তো মাত্র শুরু। আপনার ধারণা আছে আপনি তখন থেকে কি সব বাজে বাজে বকে যাচ্ছেন? হুঁশ আছে নিজের? ঈমান এবারে তার চুলের মুঠি ধরে ফেলে বলে, আমার সামনে আওয়াজ উঁচু করবা না। মীরা নিজের চুল ছাড়ার বৃথা চেষ্টা করে ছলছল চোখে তার দিকে তাকিয়ে বলে উঠে, আমার লাগছে কিন্তু। ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে। ছাড়েন। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, কষ্ট দেওয়ার জন্যই তো এমন করছি। সুখে রাখার নিয়ত থাকলে এতক্ষণে আদরে ভরিয়ে দিতাম, কিন্তু আমার নিয়ত তো আলাদা। আমার ধ্যানেজ্ঞানে কেবল তোমার পরিবারের উপর প্রতিশোধ নেওয়ার ভূত চেপেছে। আমি আমার মায়ের চোখের পানিকে সাক্ষী রেখে এদেশে শুধুমাত্র তোমাদের দ্বিগুণ কষ্ট ফিরিয়ে দেওয়ার জন্য ফিরে এসেছি। মীরা যেন মাঝ সমুদ্রে হারিয়ে যাওয়া এক অসহায় নাবিক, যার একুলেও ঠাঁই নেই, ওকুলেও রেহাই নেই। ঈমানের চোখে যে হিংস্রতা সে দেখছে এতে নিশ্চিত যে সে মিথ্যা বা ফাজলামি করছে না। তাহলে এতদিন সে নিজে একটা ঘোরে ছিল? দিবাস্বপ্ন দেখছিল ভুল মানুষকে নিয়ে? তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে নির্বাক হয়ে চেয়ে থাকল। বুলিরা সব হাওয়ায় বিলীন হয়ে গেছে যেন। অনেকক্ষণ পর ঈমান তার চুলের মুঠি ছাড়ে। এত জোরে টেনে ধরে রেখেছিল যে মাথার ওই পাশ ব্যথায় চিনচিন করে ওঠে। সে চোখের জলে নীরব প্রতিবাদ জানাচ্ছে। তবুও অল্প সময়ের ব্যবধানে সে ঈমানকে প্রশ্ন করে, ফুপুর সঙ্গে বাবার কি কোনো ঝামেলা হয়েছিল, যার জন্য আপনার এত ক্ষোভ? ঈমান পুনরায় তাচ্ছিল্য ও বেদনা ভরা হাসি দিয়ে বলে, ঝামেলা? তোমার কাছে ওই ঘটনাকে ঝামেলা লাগে? মীরা ইতস্তত করে বলে, কোনো ঘটনার কথা বলছেন আপনি? আমি সত্যিই জানি না ঈমান। ঈমান দ্বিতীয় দফায় তার উপর আক্রমণ করে। এবারে মীরার একটা হাত পেছনে দিয়ে মুচড়ে ধরে, আরেক হাত দিয়ে তার গাল ভীষণ শক্তি দিয়ে চেপে ধরে বলে, তোর বাপ একটা প্রতারক, জানোয়ার একটা। এই ধরনের মানুষকে কেটেকুটে কুত্তার ভোগ দেওয়া উচিত। ঈমানের বলা প্রতিটা কথা যেন মীরার বুককে ফালাফালা করে দিয়ে গেল। বাবাকে নিয়ে বানে কথা তার সহ্য হচ্ছে না। চূর্ণবিচূর্ণ এবং বিধ্বস্ত হতে থাকে তার মন। সে বাম হাত দিয়ে থাপ্পড় বসায় ঈমানের গালে। সম্ভবত এমন কিছুর জন্য ঈমান প্রস্তুত ছিল না। সে চরম অপমানিত বোধ করে, চোখ দুটো হিংস্রতায় আরো জ্বলজ্বল করে ওঠে। সাপের মতো হিসহিস করে উঠে বলে, তোমাদেরকে ধ্বংস না করা অবধি আমি শান্তি পাব না। আপনি ভুলেও আমার বাবাকে নিয়ে আজেবাজে কিছু বলবেন না। বাপের আসল রূপ সহ্য করতে কষ্ট হচ্ছে? মীরা কেঁদে ফেলে বলে, চুপ করুন, আমি এখনই বাইরে গিয়ে সবাইকে ডেকে আনব। আজকে আপনার এই রূপ প্রকাশ পাওয়া দরকার। কতটা হিংস্র আপনি তা সবার জানা উচিত। ঈমান যেন এতে আরো রেগে যায়। সে বলে উঠে, আমাকে হুমকি দিবা না। আর হ্যাঁ, ভুলেও কাউকে কিছু বলতে যাবা না। এবারে মীরা শান্তশীতল দৃষ্টিতে তার পানে তাকিয়ে বলে, ভয় পাচ্ছেন? ঈমান তাকে অবাক করে দিয়ে শব্দ করে হাসা শুরু করে। এরপর বলে উঠে, যাও তোমার পরিবারের প্রতিটা মানুষকে গিয়ে বল, ঈমান খান তাদের আদরের মেয়ের উপর অত্যাচার চালাচ্ছে। এক রাতেই জীবন নরক বানায় ফেলেছে। আপনার মাথা গেছে। ঈমান নিজ থেকে দরজা খুলে দিয়ে বলে, যাও। অপেক্ষা কেন করছ? কোলে করে তুলে নিয়ে যাব? মীরা হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকে। ঈমান বলে উঠে, বাট ওয়েট, তুমি যদি নিজ থেকে কাউকে কিছু বলে দাও, তাহলে এর পরিণাম খারাপ হবে। আমাকে হুমকি দিলেন? নো, নো। আমি হুমকিতে বিশ্বাসী নই। আই লাভ অ্যাকশন। তাই নাকি? কি অ্যাকশন নেবেন আপনি? ঈমান এবারে তার দিকে আগাতে থাকে। এরপর মুখোমুখি হয়ে বলে, এই বাড়িটা যেটা তোমাদের একমাত্র আশ্রয়, সেটা আমার নামে লেখা,
নানা ভাই আমার নামে লিখে দিয়ে গেছে। এই জন্য এই বাসায় আমার এত কদর। তোমার মা এই জন্য আমার এত যত্ন নেয়। বুঝলা, সবাই স্বার্থ খুঁজে, আর সেখানে তোমরা এত লোভী। টাকার জন্য রক্তের সঙ্গেও বেইমানি করো। মীরা থমকে দাঁড়ায়। ইমানের কথা তার হজম হচ্ছে না। ইমান অবলীলায় জানালো, আমি চাইলেই আমার বাসা থেকে যে কাউকেই অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, কি পারি না? বলতে চাচ্ছেন আপনি আমাদেরকে বাসা থেকে বের করে দিবেন? তো দিন না। সমস্যা কোথায়? সমস্যা কোথায় তুমি জানো না? আমি সত্যিই কিছু জানি না। আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? বাবা দোষ যদি করেও থাকে সেই শাস্তি কেন আমার উপর চাপাচ্ছেন? ইমান ধীরে সুস্থে জবাব দেয়, যুদ্ধে নির্দোষ দোষী দেখা হয় না। ইতিহাস সাক্ষী আছে, পিতার কর্মের জন্য সন্তানকে শাস্তি ভোগ করতে হয়। রাবণের কর্মের জন্যই কিন্তু মেঘনাদকে শাস্তি পেতে হয়। মীরা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমাদের উপর এভাবে শোধ নেওয়া ঠিক হবে না। বাসার সবাই আপনাকে কত শ্রদ্ধা করে। আর আপনি আমাদেরই ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন, সেই মনিউ। ইমান তার কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, বন্ধু ভেবে যার জন্য ফুল দিয়ে ঘর সাজাইলা সে হলো তোমার শত্রু। সাপ হয়ে দংশন করব, এসিড হয়ে তোমার সব সুখ জ্বালিয়ে দিব। দীর্ঘ রজনী, গম্ভীর নির্জন রাত। মেঘেরা ক্লান্ত হয়ে যেন ঘুমুচ্ছে। বৃষ্টির পরের হিম শীতল ও ঠান্ডা পরিবেশ বিদ্যমান। ইটপাথরের রাস্তাগুলো, বিল্ডিং ও ল্যাম্পপোস্টও যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। মনে হয় না এই আরামদায়ক রাতে কেউ জেগে থাকবে। সবাই পাতলা কাঁথা মুড়ি দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তবে শান্ত, ক্লান্ত এই প্রকৃতির মাঝে স্রেফ মীরাই বুঝি অশান্ত, অস্থির চিত্তে দাঁড়িয়ে আছে। মাথা ভর্তি প্রশ্ন ও দ্বিধা তার, কিন্তু জবাব দেওয়ার জন্য উপযুক্ত কাউকে পাচ্ছে না। কে তার সকল প্রশ্নের উত্তর দিবে? ইমানের বলা প্রতিটা কথা তার কাছে অবিশ্বাস্য ও অসম্ভব কেচ্ছাগল্প বলে মনে হচ্ছে। যেন বানোয়াট কোনো সিনেমার স্ক্রিপ্ট বলে গেল সে। কিছুই তার মাথার ঢুকেনি। সবটা বুঝের বাইরে দিয়ে গেছে, শুধু এতটুকু বুঝতে পারছে যে তার ভীষণ কষ্ট হচ্ছে। এত কষ্ট যে এক বুক কেঁদে ভাসালো, যন্ত্রণা একরত্তি কমবে না। ইমানের রূঢ় আচরণ সে নিতে পারেনি। ব্যথা পাওয়া বাহুতে হাত রেখে সে টলমল চোখে দাঁড়িয়ে আছে ইমানও। তবে সে সামান্য ব্যস্ত। ঝগড়া ও চেঁচামেচির মাঝেই ইমানের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। সে ফোন বের করে, হাট করে খুলে রাখা দরজা লাগিয়ে দেয় এবং ইশারায় মীরাকে বুঝিয়ে দেয়, কথা এখনো শেষ হয়নি। এরপর সে ফোনে ডুবে যায়, কারো সঙ্গে চ্যাটিং চলছে সম্ভবত। মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে কোনো খবর আছে, যেই খবরটা তার মন মতো নয়। মিনিট 10 পর ইমান ফোনটা চটকা দিয়ে বিছানায় ফেলে। এরপর এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে পান করে। মীরা সবটা তাকিয়ে তাকিয়ে দেখছে। তার উপস্থিতি যেন মুহূর্তেই নাই হয়ে গেছে। ইমান তাকে দেখতেই পাচ্ছে না এমনটা ফিল হচ্ছে তার। মীরার ইচ্ছা করল একবার কি হয়েছে জানার, কিন্তু পরমুহূর্তেই সে থেমে যায়। এমন একটা মানুষের সঙ্গে তার কথা বলার রুচি উঠে গেছে, তার কাছে পুরা বিষয়টাই একটা দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে। ইমান কিভাবে এতটা খারাপ হতে পারে? তার মন এতটা কালো অথচ মীরা তাকে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে বিবেচনা করে এসেছে। নিজের ভাবনার প্রতি নিজেরই রাগ হচ্ছে। সে এত বড় প্রতারণা সামলাবে কিভাবে? ক্ষণেই গাল বেয়ে দুটো মোটা মোটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। তার চিন্তার সুতো কেটে যায় যখন ইমান গমগমে সুরে বলে, আমার যা যা বলার সবটা বলেই দিলাম। আমার কাছ থেকে কোনো ধরনের দায়বদ্ধতা বা দায়িত্ব পূরণের আশা করবে না। মীরা ভেবেচিন্তে উত্তর দেয়, আপনার কাছ থেকে আমার কোনো কিছুই চাই না। গুড। তাহলে তো ভালোই।
আমি ঘুমাতে যাচ্ছি। ডোন্ট ডিস্টার্ব মি। সে বিছানায় এসে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে এবং লাইট নিভিয়ে দিল। মীরা অন্ধকারে দাঁড়িয়ে রইল। যেহেতু একবার বেড থেকে উঠে যেতে বলেছিল, কাজেই মীরা আর বেডে গেল না। সে ভেবেছিল ইমান তাকে ডেকে আনবে, কিন্তু আধ ঘন্টার বেশি পার হলেও এমন কিছু করল না ইমান। মীরার চোখ আবারও ভরে আসতে লাগে। এটা তার বাসা, অথচ তাকেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এমন ভাবনা মাথায় ঘুরপাক খেলেই সে চকিত উঠে। এটা আদৌ তার বাসা? তার বাসা হলে নিশ্চয়ই আজকে এমন পরিস্থিতি আসতে হতো না। আচ্ছা, তারা কি ইমানের মেহেরবানিতে এখানে বাস করছে? এটা সে মানতে পারছে না। তার বাবা তো ব্যবসা করে বড় আব্বুর সাথে। দুই ভাই মিলে ব্যবসা করে, তাদের কেন অন্যের বাড়িতে থাকতে হবে? মীরা মাথা চেপে ধরে। আচমকা ফোনের রিংটোনে তার আত্মা কেঁপে ওঠে। ইমানের ফোন আবারও বাজছে। ইমান সম্ভব ঘুমিয়ে পড়েছিল। ফোনের আওয়াজে হকচকিয়ে উঠে সে। মীরা তখনও আলমারির সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ একাধারে দাঁড়িয়ে থাকার জন্য তার পা ব্যথা হয়ে গেছে। তবুই সে বসল না, বরং ফোনকল বেজে উঠায় আরও টানটান হয়ে খাড়া দাঁড়িয়ে থাকে। প্রথমবার ইমান ফোন কেটে দিল। দ্বিতীয়বার আবারও ফোন বেয়ে উঠলে মীরা আস্তে করে বলে, চাইলে ফোনটা রিসিভ করতে পারেন। ইমান তার কথা শুনে বা নিজ ইচ্ছায় ফোন ধরে। ফোন কানে নিয়ে সে শুয়ে পড়ে। মিহি গলায় কথার ফিসফিস শব্দে মীরার অস্থির লাগা শুরু করে। সে সারা রুম জুড়ে পায়চারি করে। এরপর বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দায় যাওয়ার পূর্ব মুহূর্তে সে আর চোখে তাকিয়ে দেখে ইমান শুয়ে শুয়ে কারো সঙ্গে ফোনে কথা বলছে আর হাসছে। বেশ প্রাণবন্ত সেই হাসি। মীরার গায়ে কাটা দিয়ে ওঠে। মানুষ কি করে পারে কেউ কাঁদিও হাসতে? এত নিষ্ঠুর হওয়া কি করে সম্ভব কারো পক্ষে? সে বারান্দায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কান্না করল। এই কান্নার নাম হল বোবা কান্না। কান্নার শব্দ কেউ শুনতে পায় না। এই কান্নার কোনো উৎস নেই। অসীমে অচিরেই এই কান্নার শব্দ তলিয়ে যায়। সে আরও ২০ মিনিট পর রুমে ফিরে, তখন ইমান ফোন রেখে দিয়েছে। সে গিয়ে আলমারিতে গা ঘেঁষে হাঁটু ভাঁজ করে বসে। দাঁড়িয়ে থাকার ফলে পাজোড়া ব্যথা করছে খুব। সে বসতেই আচমকা ইমান বলে উঠে, আমি এতটাও পাষাণ না যে সারারাত তোমাকে দাঁড় করিয়ে রাখব। আলমারির পাশে তোশক আর বালিশ আছে, টেনে করে বিছিয়ে নিয়ে শুতে পার। মীরা তার কথায় যেন বশ হল। সে তোশক আর বালিশ বের করে। ক্ষণেই তার ধ্যানভঙ্গ হল। তার তো এভাবে মেঝেতে পার্টি বিছিয়ে শোয়ার কথা ছিল না। আচমকা খুব রাগজিদ উঠে যায় তার। সে বালিশটা ছুঁড়ে মেরে বলে, আমি ঘুমাবো না এই ফ্লোরিং তোশকে। এজ ইউর উইশ। ইমান ওপাশ হয়ে শুতেই মীরা উঠে দাঁড়াল এবং বিছানায় এসে বসল। ইমানকে অতিরিক্ত কিছু করতে না দেখে সেও বেডে শুয়ে পড়ে। তবে একদণ্ডের ব্যবধানে ইমান উঠে বসে নেমে যায় নিচে এবং সে তোশক বালিশ বের করে নিজে সেখানে শুয়ে পড়ে। মীরা সবটা দেখল নীরবে। এরপর চুপচাপ শুয়ে থাকে। তার কিছু ভালো লাগছে না। সবকিছু অসহ্য লাগছে। এত যন্ত্রণাময় কেন এই রাত্রিটা? সকালে ঘুম ভাঙ্গে দরজার ঠকঠক আওয়াজে। ইমান বিরক্তিভরা মুখে উঠে বসল। বেকায়দায় শুয়ে তার ঘাড় ব্যথা হয়ে গেছে। সে একবার ডানে এবং আরেকবার বামে ঘাড় ঘুরাল। এরপর হাই তুলল একটা। রাতে ঘুম হয়নি বললেই চলে। মধ্যরাত অবধি সম্ভবত মীরা কেঁদেছে। চাপা কান্নার আওয়াজ তাকে কাল রাতে ঘুমুতে দেয়নি। চোখ বন্ধ করলেই কোনো এক অজানা কারণে তার চোখ খুলে গেছে। পুনরায় দরজার ঠকঠক আওয়াজে তার ঘোর কাটে। আওয়াজ তীব্র হলে মীরাও বিছানা থেকে নড়েচড়ে ওঠে। তবে বোধহয় ঘুম ছুটেনি। ওপাশ থেকে এবারে সোনালি আপুর কণ্ঠ ভেসে আসছে। সে বলে, এই ইমান, এই মীরা উঠবি না?
আর কত ঘুমাবি? সকাল 10টা বাজে। সবাই তোদের জন্য নাস্তা না করে বসে আছে। উঠো। ইমান তড়িৎগতিতে উঠে একবার সারা রুম দেখে নিল এবং দ্রুততম গতিতে তোশক সরিয়ে রেখে দরজা খুলে দিল। সোনালি আপু দাঁড়িয়েছিল। তাকে দেখে হেসে বলে, কি রে, এত সময় লাগলো দরজা খুলতে? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। সরি আপু, আসলে উঠতে দেরি হয়ে গেল। আপু হেসে বলে, অনেক গাঢ় ঘুম হয়েছে মনে হচ্ছে। মীরা এখনো উঠেনি? না। আপু মাথায় হাত দিয়ে বলে, এই তো আমাদের নাক ডুবাতে। বিয়ের পরের দিন কেউ এতবেলা অবধি ঘুমায়? ওকে ডেকে আনো। আচ্ছা। সোনালি আপু চলে যেতে ধরলে সে প্রশ্ন করে, তোমরা খেয়ে নাও। শুধু শুধু এতবেলা অবধি না খেয়ে আছো? আপু আচমকা হোহো করে হেসে দিল। সে ভরকে গেল। আপু বলে, এক রাতেই মীরা তো সব বুদ্ধি খেয়ে ফেলেছে। এখন মাত্র 7টা বায় পাগল। ইমান হতভম্ব হয়ে বলে, তাহলে তখন 10টা কেন বললে? আপু হামি তুলে বলে, যেন টনক নড়ে। আইনো যে তোরা ঘুমাসনি সারা রাত। ইমান চমকে উঠে। আপু কিভাবে জানল তারা ঘুমায়নি? বাই এনি চান্স সে সব জেনে গেছে? কিন্তু কিভাবে এটা সম্ভব? তার ভাবসাব দেখে আপু বলে উঠে, আরে বাসর রাতে কেউ ঘুমায় না বুঝলি। সবাই জেগে থাকে। একজন আরেকজনকে জড়িয়ে ভাবের আলাপ করে। তোরাও নিশ্চয়ই জেগেই ছিল। একে অন্যকে ছেড়ে উঠতে মন চাচ্ছিল না, রাইট? এই জন্য নিনজা টেকনিক খাটালাম। এবার ফ্রেশ হয়ে বাইরে আয়। বাসায় মুরব্বি আছে। বেশি সময় রুমে থাকিস না। ইমান স্নান হেসে বলে, নাইস টেকনিক। আপু চলে গেলে সে নিজে ফ্রেশ হল। এরপর 10 মিনিট ধরে সিগারেট খেল। এখনো মীরার উঠার কোনো লক্ষণ সে দেখল না। কিছুটা বিরক্ত হয় সে। মেয়েটার কোনো সেন্স নাই। বিয়ের পরের দিন এখনো ঘুমাচ্ছে। দেশের বাইরে থেকেও সে বাঙালি সব কালচার জানে। আর উনি দেশে থেকেও একটা কালচারও জানে না। ইমান ফোন বের করে অ্যালার্ম সেট করল। 1 মিনিট পর সেই অ্যালার্ম বেজে উঠলে সে ফোনটা মীরার কানের পর্দার সামনে ধরল। বিকট আওয়াজে ঘুম ছুটে যায় মীরার। সে ধরফরিয়ে উঠে বসে চিৎকার দিতে গেলে ইমান তার মুখ চেপে ধরে বলে, ডোন্ট সাউট, ডোন্ট সাউট। মীরা ঘুমের মধ্যেই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ভয় এখনো বুক ধরফর করছে। সে চোখ পাকিয়ে ইমানের দিকে তাকাল। কিছু বলার চেষ্টা করল, কিন্তু ইমান তার মুখে হাত চেপে রাখায় কিছু বলতে পারছে না। ইমানও হাত সরায় না। মুখে হাত চেপে ধরে কি যেন ভাবছে তার দিকে তাকিয়ে। এদিকে মীরা আচমকা তার দাঁত দিয়ে ইমানের হাতে কামড় বসায়। সঙ্গে সঙ্গে ইমান হাত সরিয়ে নেয়। ইমান অগ্নিচোখে তার দিকে তাকাল। মীরা হাই তুলে বলে, সমস্যা কি আপনার? ম্যানার নাই কোনো? এভাবে কোনো মানুষকে ঘুম থেকে তুলে উঠায়? আরেকটু হলে আমার হার্ট ফেলত। তাই বলে তুমি আমাকে এত জোরে কামড় দিতে? আর একটু হলে মাংস উঠে যেত। ডাইনি কোথাকার। মীরা ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে বলে, এটাকে প্রতিশোধ বলে। আর কিভাবে প্রতিশোধ নিতে হয় সেই ট্রেনিং আপনার কাছ থেকে নিব। আমাকে ট্রেনিং দিবেন তো? মীরার কথায় সে আরেক দফা শক খায়। কান্নাকাটি করে মেয়ের মাথা গেছে। ফোলা চোখ দুটির দিকে তাকিয়ে তার আচানক মায়া হল। সেই মায়ের প্রশয় না দিয়ে বলে উঠে, এত বেশি বকর বকর করবে না। তোমার ভাঙ্গা রেডিও শোনার টাইম নেই আমার। আপু একবার ডেকে গেছে। দ্বিতীয়বার যেন ডাক দিতে না হয়। মীরা উঠে দাঁড়াল। এরপর সোজা বাথরুমের দিকে গেল। সে চলে যাওয়ার পর ইমান বিছানায় শোয়ে। গা পা ব্যথা করছে তার। শুয়ে শুয়ে সিগারেট খাচ্ছি। সকাল থেকে এই নিয়ে 3টা সিগারেট শেষ করল সে।
বাথরুমের দরজা খোলার শব্দে সে চোখ সেদিকে ঘোরাল। মীরা বেরিয়ে আসছে। হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে। সদ্য স্নান করাই তার চুল ভেজা। ভেজা চুলের জন্য ব্লাউজের পেছনে পাশ ভিজে গেছে। সে মোহযুক্ত চোখে একবার তাকাল। এটা মানতেই হবে মীরার অপরূপ সুন্দরী এক মেয়ে, যার দিকে তাকালে স্নিগ্ধতা টের পাওয়া যায়। ইমানকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা আড়ষ্টতা বোধ করে মীরা। কাল সারারাত কান্না করাই ফলে মাথা ধরেছিল বেশ। কাল রাতে সে বেশ বর্ষর একটা সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য আপাতত সে যথেষ্ট স্বাভাবিক আছে। ইমানের দুর্ব্যবহার যেন তাকে ছুঁয়ে যায়নি এমন ভান ধরে আছে সে। আস্তে ধীরে আয়নার সামনে এসে সে চুল ঝাড়তে থাকে। এরপর চুল আছড়াতে গিয়ে বলে উঠে, আমার মাথা ব্যথা করছে। নাস্তা খাওয়ার পর আমার জন্য H+ এনে নিবেন। ইমান তার কথা শুনে উঠে দাঁড়ালো এবং বলল, তুমি কি ভুলে গেছো কালকে আমি তোমাকে কি বলেছি? এই বিয়ে আমি মানি না। মীরা যেন এসব কথা কানেই নিল না। চোখ কাজলে দেওয়ার আগে বলে উঠে, আজকের পর রুমে যেন সিগারেট খেতে না দেখি। আয়নায় প্রতিফলিত হওয়া ইমানের হতভম্ব চেহারা দেখে মীরার হাসি পেল বেশ। সূর্যের রোদে তখন ঘর আলোময়। এমনই এক শুভ্র রোদে কাউকে এতখানি মিষ্টি দেখতে লাগবে তা ইমান কল্পনাও করতে পারেনি। সে অপলক নয়নে চেয়ে আছে সামনের দিকে। কিছুক্ষণ আগে পিচ্চি মেয়েটার কথায় সে হতভম্ব হয়েছিল। আপাতত সে বিছানায় বসে পড়েছে। হাতে এখনো সিগারেট জ্বলছে, তবে শুকটান দেওয়া হয়নি। আজকের পর রুমে যেন সিগারেট খেতে না দেখি কথাটা লোহার আঘাতের ন্যায় বাজছে তার কানে। মীরা তাকে থ্রেট দিল। সিগারেটের ছাই গলে গলে মেঝেতে পড়ছে তার সেদিকে খেয়াল নেই। সে চোরাচোখ দিয়ে আয়নায় তাকাল। মীরার চোখে কাজল দেওয়া শেষ। সে আপাতত লিপস্টিক পরছে। লিপস্টিক পরা শেষ হতেই আয়নার মধ্য দিয়েই তাদের চোখাচোখি হয়ে গেল। এতে বিব্রতবোধ করে ইমান। সে মাথা চুলকানোর ভঙ্গিমা করতে লাগল। এতে মীরার ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে, যেন সে ইমানের চুড়ি ধরে নিয়েছে। ইমান ইশারায় ইশারায় জিজ্ঞাসা করে, সমস্যা কি, হাসছ কেন? মীরা উত্তর দিল না। সে কানের দুল পরায় ব্যস্ত হয়ে গেল। তবে ইমান খেয়াল করে, মীরার পিঠের দিকটা ভিজে গেছে চুলের পানিতে। ঠিকঠাকভাবে চুল মুছেনি জন্য পানি চুইয়ে পড়ছে। সে মনে মনে ভাবল, যে মেয়ে সামান্য চুল ঠিকমতো মুছতে জানে না, সে তাকে শাসানি দিচ্ছে। এতে সে যেন মনে মনে বিস্ফোরিত হল এবং সঙ্গে সঙ্গে ইচ্ছা করেই মীরাকে দেখিয়ে আরেকটা সিগারেট ধরাল। মীরা দেখেও কিছু না বলে অন্য কানে দুল পড়তে লাগে। ইমান বুঝতে পারছে না মীরা কেন এত সাজগোজ করছে, তাকে আকর্ষণ করতে চাইছে। আকর্ষণ করে লাভ কি? ইলেকশন শেষ, এখন চা বিস্কুট খাওয়ানোর প্রয়োজন নেই। সে নানান চিন্তা মাথায় রেখে যেই সিগারেট ধরাবে অমনি মীরা পিঠ বেয়ে লেপ্টে থাকা চুলগুলো সামনের দিকে এনে কাঁধের উপর রাখল। এতে তার পিঠ যেন উন্মুক্ত হল। ইমান লক্ষ্য করে মীরা তার ব্লাউজের উপরিংশের ফিতা লাগায়নি। সে না চাইতেও বারবার সেদিকে তাকাচ্ছে। ফর্সার পিঠের বাপাশে ছোট্ট তিলও আছে। মেয়েটার সব জায়গায় তিল আছে মনে হচ্ছে। তার নাম আজ থেকে তিলবতী। এরপর নিজেই শুধল, তিলোত্তমা। সিগারেটে এবারও টান দেওয়া হলো না বিধায় সিগারেট আগুনের তাপে গলে ছাই হয় ফ্লোরে পড়তে থাকে। ইমান উঠে দাঁড়ালো এবং বলল, ব্লাউজ পরতে না জানলে পরবে না। সিম্পল। অর্ধেক পরে থেকে ব্লাউজের অপমান না করলেও পারো। মীরা উৎসুক জনতার ন্যায় একবার ঘাড় ঘুরিয়ে তার পানে তাকাল। সে সম্ভবত ইমানের পিঞ্চ আর বলার ধরনে কিছুই বুঝেনি। সে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ইশারায় দেখাল। এতেও মীরা বুঝল না। অতপর সে বলে উঠে, মুখ শুধু খাওয়ার জন্য ব্যবহৃত হয় না, কথা বলার জন্য ও মুখ কাজে লাগাতে হয়। ইমান নির্বিকারভাবে বলে উঠে,
চোখের কাজও শুরু জল ফেলা না, বরং চোখ দিয়ে আশপাশে নিজের পিছনের খোলা অংশও দেখতে হয়। এবারে মীরার টনক নড়ে। সে হাতড়ে নিজের পিঠে হাত নিয়ে গেলে বুঝতে পারল ফিতা খুলে গেছে। বাথরুম থেকে লাগিয়েই এসেছিল সে। সম্ভবত চুল মুছতে গিয়ে খুলে গেছে আর সে টের পায়নি। সে হন্তদন্ত ও ব্যতিব্যস্ত হয়ে দুহাত দিয়ে ফিতা লাগানোর আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু অতিরিক্ত চেষ্টা কেন যেন বিফলে যাচ্ছে বারবার। তবুও সে ক্ষান্ত হচ্ছে না। আবার ট্রাই করছে। তাকে ফিতার সঙ্গে যুদ্ধ করতে দেখে ইমান অপমানসূচক হাসি হাসল। এতে মীরার রাগ হল। সে আরেক দফা ট্রাই করল, কিন্তু কাজ হল না। অগত্যা একটা দীর্ঘশ্বাস ফেললেই দেখল ইমান তার দিকেই হেঁটে আসছে। মীরা থমকে গেল। সে একেবার মীরার পেছনে এসে দাঁড়াল এবং নিজের ডান হাত বাড়িয়ে দিল। মীরা ভাবিওনি কালকে তার সঙ্গে এত রুড বিহেভ করেও ইমান তাকে হেল্প করবে। সে সামান্য লজ্জাও পাচ্ছে। ইমান আরও কিছুটা হাত বাড়াল। মীরা কিছু বলতে গিয়েও থেমে যায়। তার শ্বাস ঘন হচ্ছে। সে পিটপিট করে তাকাচ্ছে। তাকে অবাক করে গিয়ে ইমান সামনে থাকা সকেটটা ডান হাত দিয়ে অন করে, বাম হাত দিয়ে নিজের ফোন চার্জে লাগিয়ে দিল। এবারে মীরা প্রচুর ক্ষেপে যায়। সে ঠিক করে নিল লাস্ট ট্রাই করবে, তাও বাঁধতে না পারলে শাড়ি চেঞ্জ করে কামিজ পরবে। শেষবার চেষ্টাও বিফলে গেলে সে চোখমুখ থমথমে করে আলমারি থেকে একটা কামিজ বের করে। এ রুমের ড্রেসিং টেবিলের পাশেই বাথরুম। তাই বাথরুম যেতে হলে ইমানকে পাশ কাটিয়ে যেতে হবে। সে হেঁটে এগিয়ে এসে তাকে পাশ কাটিয়ে বাথরুমে ঢুকতে গেলে আচমকা নিজের আঁচলে টান অনুভব করে সে। মুহূর্তে তার চোখ বড় বড় হয়ে যায়। সে আঁচল শক্ত করে পেঁচিয়ে ধরে ঘাড় ঘুরাল এবং কটমট করে ইমানের দিকে তাকিয়ে বলে, কারো আঁচল ধরে টান দেওয়া খুবই বিশ্রী কাজ। ইমান দুকদম সামনে এসে তার কাঁধ ধরে তাকে উন্মুখ করে নিজ হাত পিঠে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। মীরা ততক্ষণে জমে যাচ্ছে যেন ডুবন্ত অনুভূতিগুচ্ছ, যেন ভেসে উঠতে চাইছে। ইমানের হাতের স্পর্শে সে কম্পিত হচ্ছে অন্তর থেকে। শুকনো ঢোক গিলে কয়েকবার। ইমান খুব শক্ত করে তার ফিতা লাগিয়ে দিল। দুজনেই চুপ ছিল। ফিতা লাগিয়ে দিয়েই ইমান তার বুকে হাত দিয়ে ফোঁস করে একটা দম ফেলে। আচমকা মীরা নড়েচড়ে উঠে বলে, আমি বাইরে যাচ্ছি, আপনি আপনার সিগারেটের ছাই পরিষ্কার করে বের হবেন রুম থেকে। রুম নোংরা করা আমার একদম পছন্দ না। আদেশ দিল। জি জনাব। ইমান কি যেন ভেবে তার ফিতায় পুনরায় টান দিল, কিন্তু শক্ত করে বাঁধার কারণে তা টান লাগার পরেও খুলল না, বরং গিট বেঁধে গেল। মীরা হেসে ফেলে বলে, অতি চালাকের গলায় দড়ি। ইমান চোখ ছোট করে তার দিকে তাকাল। মীরা সরে এসে বলে, পারলে বিছানা গুছিয়ে নাস্তা খেতে আসবেন। ইমা হতভম্ব হয়ে গেল এবং বলে উঠে, আমি কি রাতে বিছানায় ঘুমিয়েছিলাম যে আমি গুছাব? মীরা যেতে যেতে বলে উঠে, আপনি ঘুমাননি তো কি হয়েছে? আপনার বউ ঘুমিয়েছে না, এজন্য আপনি বিছানা গুছাবেন। দ্বিতীয় দফায় ইমান হতভম্ব হয়ে হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকল। বাখারা সে। জুই জগিং শেষ করে মাত্র বাসায় ফিরল। রাস্তায় মিস ডায়ানার সাথে দেখা হল। মিস ডায়ানা তাকে দেখেই প্রশ্ন করে, কি ব্যাপার? কোনো কারণে তুমি খুশি? জুই উত্তর দিতে পারল না। তবে শুধু মাথা ঝাঁকালো, যার অর্থ সে খুশি। বাসায় এসে জাস্ট প্রোটিন শেক পান করছিল। ওমন সময় মিস্টার পিটার নাইট ক্লোথ পরেই কিচেনে আসলেন। জুই তখন গুনগুন করে গান গাচ্ছিল। অনেকদিন পর মেয়েকে এত খুশি দেখে পিটারের মন ভালো হয়ে যায়। সে এসে জুইয়ের সামনে দাঁড়িয়ে বলে উঠে, বাহ, আজকে তোমাকে বেশ হ্যাপি লাগছে, কারণ কি? বাবার মুখেও সেইম প্রশ্ন শুনে এবারে সে চিন্তিত হল।
আচ্ছা, তার চেহারায় কি লেখা আছে যে সে আজ অনেক খুশি? লেখা না থাকলে অন্যরা কিভাবে বুঝে যাচ্ছে? এবারে সে বাবাকে সরাসরি প্রশ্ন করে, এই তুমি কিভাবে জানলে আমি হ্যাপি? পিটার রসজ্জময় হাসি হেসে বলে, কালকে ইমান কনফার্ম করেছে যে সে খুব দ্রুত ফিরছে। এই জন্য বুঝে গেছি। জুই কিঞ্চিত লজ্জা পেল। বাবার সামনে ইমানকে নিয়ে কথা উঠলেই তার ভীষণ লজ্জা লাগে। সে চোখমুখ লাল করে বলে, কালকে ওকে কল দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ কথা বলেছি আমরা, মানে এই প্রথম ও আমার সঙ্গে এত লং টাইম কনভারসেশন চালিয়েছে। না হলে অন্য সময় হলে, ওকে রাখছি, পরে কথা বলি বলেই কেটে দেয়। কাল আমরা পাক্কা ৪৪ মিনিট কথা বলেছি। পিটার গম্ভীরভাবে কিছু চিন্তা করে বলে, প্রিন্সেস, আমার মনে হয় দূরে গিয়ে ও তোমাকে মিস করছে, কাছে থাকলে তো কদর কম করি আমরা। তোমরা দূরে আছো জন্য সে ফিল করছে কিছু একটা, এজন্য এতক্ষণ কথা বলেছে। জুই হালকা হাসে এবং মনে মনে ভাবে, কই এই থিওরি তার বেলায় খাটে না। সে তো সবসময়ই মিস্টার খানকে মিস করে, পাশাপাশি বসে প্রজেক্ট একসঙ্গে সামলালেও লাঞ্চ আওয়ারে মিস করে। আর এখন তো তার জন্য জন্মজন্মান্তর অপেক্ষা করতে মন চায়। কবে আসবে ও? পিটার বলে উঠে, আই থিঙ্ক এবার তোমার ওকে প্রপোজ করে ফেলা উচিত। ও যে হারে লাজুক প্রকৃতির, তোমাকে প্রপোজ ও করবে না। আমি ওর জন্য নারকেল পুলি পিঠা রান্না করা শিখছি। এবার আসলে সারপ্রাইজ দিব। পুলি কি জিনিস? আর পিঠা কি? বাংলাদেশি একটা ডেজার্ট পাপা, ওয়ান টাইপ অফ স্ট্রিম কোকোনুট অয়েন্ড ফ্লাওয়ার, দারুণ মজা খেতে। ওদিকে শীতকালে খায় এই কেকটা। ইমানের নাকি অনেক পছন্দের, বারবার বলে। পিটার অভিমান করে বলে, ইমানের জন্য আজগুবি সব রেসিপি বানাও, অথচ বুড়া বাপকে কিছু বানিয়ে খাওয়ায় না। জুই তার বাবার কপালে চুমু দিয়ে বলে, ওহো পাপা, কুকিজ বানাবো? লোভ দিও না, দুষ্টু মেয়ে। জুই খিলখিল করে হাসতে থাকে। পিটার তার মেয়ের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে এই মেয়েটার সুখ ও শান্তির জন্য প্রার্থনা করে। ইমানকে নাস্তা করতে বসানো হয়েছে। মীরা অবশ্য বসেনি। তার ফোলা চোখের জন্য বারবার সবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সে এটা ওটা বলে কাটিয়ে দিচ্ছে। এই মুহূর্তে তার করণীয় কি সে বুঝে উঠতে পারছে না। সোনালি আপু আর সায়মা আপু খেতে বসেছে। তাদের খাবার সার্ভ করে দিল মীরা, অথচ ইমানের প্লেট খালি। সে ইচ্ছা করে ইমানকে খাবার তুলে দেয়নি। সায়মা আপু বলল, নতুন জামাইয়ের প্লেট খালি কেন? এই মিরু, এক্ষুনি ইমানের প্লেটে পরোটা দে। মীরার হাতে পরোটার প্লেট ছিল। সে প্লেট সরিয়ে রেখে বলে, পরোটা তো শেষ, নতুন করে ভাজতে হবে। সে কি রে, তুই নতুন জামাইকে আগে না দিয়ে আমাদের কেন আগে দিলই? ও খালি প্লেট নিয়ে বসে থাকবে এখন? মীরা রান্নাঘরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বলে, আমিও তো নতুন বউ, অথচ দেখো আমি এখনো খেতেই বসিনি। আমি যদি এখনো খেতে না বসে থাকতে পারি, উনিও পারবেন পরোটা ভাজা অবধি অপেক্ষা করতে। সে ডাইনিং রুম থেকে চলে যায়। সোনালি আপু তার এমন কাটকাট জবাবে চিন্তিত হয়, ঝগড়া হলো নাকি আবার। সে গিলতে পারছে না খাবার, বিধায় পানি চাইল। পানির গ্লাস ইমানের পাশে। সে গ্লাস পানির দিকে এগিয়ে দিল। সোনালি গ্লাস নিতে গিয়ে দেখল, ইমানের হাতের তালু লাল হয়ে আছে। নিজে বিবাহিত হওয়ায় সে বুঝে যায় এটা কিসের দাগ। মুচকি হাসল সে। অযথাই চিন্তা করেছে, এরা দিব্যি সুখে আছে। নাস্তা শেষ করে মীরা সবে বসেছে, ইমান অবশ্য ওদিকেই বসেছে। তাদের মধ্যে আর কথা হয়নি। কালকে রাতের প্রতিটা ঘটনা দুজনই চেপে যাচ্ছে। আচানক সোনালি আপু আর দাদি আসলো। দাদি বলে উঠে,
বুবু বালাখানা ঠিকমতো রেখেছিস? মীরা ঘাবড়ে গেল। মনে আসছে না কই খুলে রেখেছে সে সোনার বালা দুটো, কাল দাদি বিয়ের সময় পরিয়ে বলেছিল যত্নে রাখতে। বালা কই আছে সেটা ভুলে যাওয়ায় সে খানিকটা অপমানিত বোধ করে। কথাটা সোনালি আপুকে জানাতেই সে ভীতগ্রস্ত হয়ে বলে, রুমে চল, একসঙ্গে খুঁজে বের করি। দুজনে মিলে ইমানের রুমে গেল। রুমে ঢুকেই সোনালি আপু ভীমরি খেল, বিছানার অবস্থা করুন, চাদরের ঠিক নাই, বালিশ নিচে পড়ে আছে, এবং সবচেয়ে লজ্জাজনক বিষয় হল মীরার অতিগোপনীয় পোশাক বিছানায় ফেলে রাখা হয়েছে। তা দৃশ্যমান হতেই মীরা প্রচুর লজ্জা পায়। সে নিজেও অবাক। রুমের অবস্থা মোটেও এমন ছিল না, নিশ্চয়ই বিছানা গোছাতে বলায় ইমান এমন ঘর এলোমেলো করে গেছে। ঘর দেখে মনে হচ্ছে ঘরে ঝড় বয়ে গেছে। সে মনে মনে ইমানকে গালি দিতে থাকে, তাকে বাগে আনতে এমন করেছে। সোনালি আপু চোখে হাত দিয়ে কিছু না দেখার ভান করে বলে, তোদের আরেকটু বড় হওয়ার পর বিয়ে দিতে হতো, কিছুই তো সামলাতে জানিস না। আমার ভাইয়াটাকে কামড়ে কামড়ে শেষ করে দিলই তুই। এত চাপ দিস না মীরা, বেচারা লোড নিতে পারবে না। সকলে যখন নাস্তা খাওয়ার পর কাজে ব্যস্ত, মীরা সেই সময় এক ফাঁকে ইমানকে মেসেজ দিল। ইমান সঙ্গে সঙ্গে সিন করে। সে মেসেজ পাঠিয়েছে এরূপ, কাজটা একদম ঠিক করেননি, আপনার জন্য আমাকে কতখানি লজ্জা পেতে হয়েছে সোনালি আপুর সামনে, কোনো আইডিয়া আছে? ইমানের মেসেজ এলো, তোমার লজ্জাও আছে? জানতাম না তো। টুং করে আওয়াজ হয়ে এই মেসেজের আগমন ঘটে। মীরা মনে মনে রেগে উঠে কটমট করে ফোনের স্ক্রিনের দিকে তাকাল। ইমানের প্রোফাইল পিকচারটা ছোট করে শো করছে, কি সুন্দর হাসি হাসি মুখটা তার। ছবিতে আরও হ্যান্ডসাম লাগছে তাকে। মীরা রিপ্লে দিল, আই হেইট ইউ। ইমান অবশ্য আর কিছু মেসেজ দিল না। সে ফোন হাতে অপেক্ষায় থাকে কখন আবার রিপ্লে পাবে, কিন্তু রিপ্লে না পাওয়ায় তার বিরক্ত লাগে। সে ফেসবুক অন করে ইমান খান নামক প্রোফাইলে ঢুকে প্রতিটা ছবিতে হাহা দিতে থাকে। তার আইডির ছবিগুলোতে একে একে হাহা রিয়্যাক্ট দিয়ে শান্ত হল সে। এবং প্রায় সঙ্গে সঙ্গে মেসেজ এলো, কি সমস্যা তোমার? কাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে মেসেজ পেয়ে সে হাসি দিল। তার মজা লাগছে বেশ। পাশের রুমে থেকেও চ্যাটিং করার মজা ভিন্ন। কিছুক্ষণ আগে মেসেজ সিনও করছিল না আর এখন নিজ থেকে মেসেজ দেয়। সেও সিন করল কিন্তু কিছু রিপ্লে দিল না। আবারও মেসেজ আসলো, স্টুপিড গার্ল লেখা। এবারে মীরা শব্দ করে হেসে ফেলল। তারপর সেখানেও হাহা দিয়ে মেসেঞ্জার থেকে বেরিয়ে এসে ইউটিউবে ঢুকে ফানি ভিডিও দেখা শুরু করে। সে আপাতত ড্রয়িং রুমে বসে আছে। পা উঠিয়ে বসেছিল সে। দুপুরের রান্নার আয়োজন চলছে। রান্নাঘর থেকে সুস্বাদু খাবারের গন্ধ ভেসে আসছে। মা আর সোনালি আপু ব্যস্ত খুব। সাইমা আপু শ্বশুরবাড়ি চলে গেছেন। আর বড় আব্বুর হুট করে শরীর খারাপ লাগছে জন্য তিনি নিজের রুমে বিশ্রাম নিচ্ছেন। সেই সুযোগ ও সন্ধানে আছে। ইমানের এই ভালো সেজে থাকা অভিনয় সবার প্রকাশ্য আনা দরকার। কিন্তু সে বুঝে পাচ্ছে না দাদি, মা, বড় আব্বু কিভাবে রিয়্যাক্ট করবে। দাদি এত বড় শখ সামলাতে পারবে? এমনি দাদি 12 মাসই অসুস্থ থাকেন। হার্টে সমস্যা তার, সেই সাথে প্রেসার। তার উপর কালকেই তাদের বিয়ে হল। এই বিয়ের পরিণতি কি হবে? সে সকল চিন্তাকে একপাশে রাখল। ভিডিও ওপেন করা থাকলেও তার সেদিকে ধ্যান থাকল না। নানান দুশ্চিন্তায় সে দ্বিধাগ্রস্ত। ইমানের মনে কি চলছে তাও সে জানে না। এই বিয়ে টিকবে তো? নাকি সমাজে তাকে ডিভোর্সি উপাধি পেতে হবে? পেছনে যে কেউ এসে দাঁড়িয়েছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার, আনমনে ভেবেই চলেছে। ভিডিও শেষ হয়ে গেল।
সেই সময় তার ফোনে ইনকামিং কল আসে। রিংটোনের আওয়াজে তার ঘোর কাটে। সে স্ক্রিনের দিকে তাকালো এবং সামান্য হতভম্ব হল। রাকিবের ফোন কল, তাও এই দুপুরবেলায়। রাকিব মনে হয় তার বিয়ে সম্পর্কে জেনেই কল দিয়েছে। সে যেই না রিসিভ করতে যাবে অমনি পেছনে থেকে কেউ তার হাত থেকে ফোন কেড়ে নিল। সে চকিতে উঠে পেছনে তাকায়। ক্ষণেই তার দৃষ্টিবিলাস হয় ইমানের সঙ্গে। তার অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই যে সে রেগে গেল নাকি বিন্দাস মুডে রয়েছে, তবে মীরা ভিতরে ভিতরে ভীষণ ভয় পেল। বিয়ের পরের দিন এমন পরিস্থিতিতে পড়লে করণীয় কি? আচ্ছা, এখানে তার দোষ কোথায়? বিয়ের পর কি পরপুরুষের ফোন কল আসা দোষের? সে তো আর কল দেয়নি। খারাপ কোনো উদ্দেশ্যও নেই তার মনে। ইমান ফোনের দিকে 1 সেকেন্ডের একটু বেশিক্ষণ তাকিয়ে থাকে। ফোন বাজতে বাজতে থেমে গেলে সে ফোনটাই সুইচ অফ করে দিয়ে নিজের পকেটে রেখে বলে, বেশি ফোন ইউজ করা শরীর চোখের জন্য ক্ষতিকর, মনের ও সম্পর্কের জন্য ক্ষতিকর। দাড়ি। মীরা এরপর পাল্টা জবাব দিল না। তার কেন যেন নিজেকে অপরাধী লাগছে। সে সংশয়ভরা চোখে তাকিয়ে রইল। ভেবেছিল সে আরো কঠিন কিছু কথা বলবে, কিন্তু ইমান এমন কিছু করল না। সে রুমে চলে গেল এবং আশ্চর্যজনকভাবে 10 মিনিটের মধ্যে বেরিয়ে আসে। আজকে সে সকালবেলা থেকেই ফিটফাট হয়েছিল। এখন তার লুক দেখে মনে হচ্ছে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইমান ড্রয়িং রুমে মীরাকে পাশ কাটিয়ে সদর দরজার দিকে অগ্রসর হলে মীরা প্রশ্ন করে বসে, বাইরে যাচ্ছেন? ফিরবেন কখন? এ প্রশ্নে সামান্য রাগান্বিত দেখালো তাকে। সে ভরাট কণ্ঠে বলে, সবকিছু কি তোমাকে বলে করতে হবে এখন থেকে? তুমি তো আমাকে জানিয়ে কিছু করো না, নিজের মনমতো যে কারো সঙ্গে ফোনালাপ করো। শেষের খোঁটা মারা কথায় মীরা বেশ অপ্রতিভ হয়ে পড়ে। চোখ এদিক ওদিক ঘুরিয়ে কিছু বলতে যাবে তার আগেই ইমান ইচ্ছাকৃতভাবে বেশ শব্দ করে ঠাস করে গেট ভিজিয়ে দিয়ে প্রস্থান করে। গেট লাগানোর শব্দে মৃদু কেঁপে উঠে সে। কিছুক্ষণ পর যখন রুমে ফিরে আসে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দরজার একদম মুখে মীরার শখের ফোনখানা ভেঙে 3 ভাগ হয়ে ফ্লোরে পড়ে আছে। তার ভীষণ আফসোস হল ফোনটার জন্য। এই জেনারেশনের ছেলেমেয়েদের কাছে এটা একটা দুঃখজনক দৃশ্য। সে ফোন ছাড়া কিভাবে চলবে? ইমানকে কে অধিকার দিয়েছে তার ফোন ভাঙ্গার? দাঁতে দাঁত চেপে সে নিজেকে শান্ত করার চেষ্টা চালায়। দুপুরে মুহূর্তগুলো আরও বিদঘুটে কাটল মীরার। লাঞ্চ আওয়ারেই ইমান যখন ফিরেনি তখন বাসার পরিবেশ ভয়াবহ। দাদি গজগজ করলেন কিছুক্ষণ। মাও সরাসরি মীরাকেই প্রশ্নবিদ্ধ করলেন। অবশ্য বাবা কিছু বলল না। আজ সকাল থেকে মীরা বারবার তার বাবার দিকে তাকাচ্ছে, কিছু কোনো প্রশ্ন করার সাহস পাচ্ছে না। বরং নিজেরই খুব কষ্ট হচ্ছে। কোনো সন্তানই নিজের বাবার বিরুদ্ধে কিছু সহ্য করতে পারে না। সোনালি আপু যখন প্রশ্ন করে, তোদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে? ইমান কেন খাওয়ার সময় এখানে নেই? এই প্রশ্নে মীরার ভীষণ মেজাজ খারাপ হয়। সে তাকে স্ত্রী হিসেবে মেনেই নেয়নি, অথচ সবাই তার কাছে কেন জবাবদিহিতা চাচ্ছে? ইমান কেন আসেনি এখনো এটা তাকে জিজ্ঞাসা করলেই তো হয়। মীরা সামান্য দুর্ব্যবহার করে ফেলে আপুর সঙ্গে। এরপর নিজের রুমে ফিরে আসতেই মন খারাপ হয়ে যায়। আজকের দিনটা তার জন্য খুবই কুফা। সে নিজেও আর খায়নি। চোখ বেয়ে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বিবাহ এত জটিল কেন? আরও এক্সট্রা কমপ্লিকেশন ক্রিয়েট করছে তার হাজবেন্ড। তার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, আর সব ধরনের যন্ত্রণা তাকে দেবে। মানসিক যন্ত্রণা অত তীব্র যে মীরার সারা শরীর ক্লান্তিতে ভরপুর হয়ে পড়ে। সে বিছানায় শুতে গিয়েও থেমে যায়। কালকে ইমানের ফ্লোরে ঘুমানোতে সে অসম্ভব আঘাতপ্রাপ্ত হয়েছে। এতটা কষ্ট এর আগে কোনো দিন পায়নি সে। এই নিদারুণ কষ্টের কথা কাউকে বলাও যাচ্ছে না।
চেয়ারে বসে থাকতে থাকতে তার তন্দ্রা ভাব চলে আসে। দুপুর 4টা নাগাদ বাইরে থেকে সোনালি আপুর হাহাকার মাখা কান্নায় তার ঘুম ভাব ছুটে যায়। সে মিনিট এক স্তব্ধ রইল। আপু কাঁদছেন কেন? রুম থেকে বের হতেই তার চোখের সামনে সোনালি আপু আর মা দৃশ্যমান হল। বড় আব্বু খালি গায়ে বসে আছেন। শ্বাস নেওয়ার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। অতিরিক্ত ঘামছেন তিনি। সোনালি আপু তার পাশে দাঁড়িয়ে ক্রমান্বয়ে কেঁদে যাচ্ছেন। মীরা আশেপাশে তাকাল। তার বাবা কোথাও নেই। সঙ্গে সঙ্গে মনে পড়ল বাবার দুপুরের পর গোডাউন যাওয়ার কথা ছিল। বাবা নিশ্চয়ই এখম গোডাউনে আছেন। বড় আব্বু হুট করে অসুস্থ হয়ে পড়েছেন। ওনাকে হাসপাতালে নেওয়া দরকার। হেলাফেলা করা ঠিক হবে না। বাসায় কি কারো মাথাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চিন্তা আসেনি একবারও? মীরা নরম গলায় বলে, আপু প্লিজ শান্ত হও। আমাদের বড় আব্বুকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। সোনালি আপু কান্না চেপে রেখে বলে, ইমান তো সিএনজি আনতে গেল। মীরা খানিক ভারমুক্ত হল। সে বলে উঠে, গাড়ি নেই? ড্রাইভার নেই, কাজের সময় এদের পাওয়াই যায় না। ওই মুহূর্তে ইমান ফিরে আসল। সে হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলে, আমি মামাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। তোমরা পরে এসো। সে দারোয়ানের সাহায্য নিয়ে বড় মামাকে নিয়ে সিএনজিতে উঠল। বাকিরা সবাই নিচে নেমে গিয়েছিল। মা আর সোনালি আপু আরেকটা সিএনজি নিয়ে চলে গেল। সে আর ইরা রয়ে যায় বাসায় দাদির সঙ্গে। দাদিকে সামলানো কষ্টসাধ্য হয়ে ওঠে, তার প্রেশার বেড়ে গেল। এই বয়সে দাদি আর কোনো কষ্ট বা দুর্ঘটনা নিতে পারে না। মীরা দাদিকে নিয়ে বাসায় এসে তার মাথায় পানি ঢালল এবং তেঁতুলের টক খাওয়াল। ঘুমের ঔষধ দিয়ে তাকে শুইয়ে রেখে পাশে বসে থাকল। একমনে দোয়া পড়ছে সে। কোনো বিপদ ধেয়ে আসল। বড় আব্বুর কিছু যেন না হয় সেই দোয়া করতে থাকে। বিকেলে ইমানের ফোন আসলো দাদির ফোনে। ইরা ফোন ধরল প্রথমে। ইমান কি যেন বলল তাকে। আর সে ফোনটা তার কানে তুলে দিল। দাদি ঘুমাচ্ছিল জন্য মীরা ভয়েস নিচু করে, হ্যালো। প্রথমেই যে প্রশ্নটা ইমান তাকে ছুড়ল তা হল, কাঁদছিলে নাকি? না তো। বড় আব্বু কেমন আছে? দাদির অবস্থা কি? ঔষধ খেয়ে ঘুমাচ্ছে। বড় আব্বুর কি হয়েছে? ইমান 1 মিনিট নীরবতা পালন করে, মামা স্ট্রোক করেছেন। অবস্থা মোটামুটি, ডাক্তার 72 ঘন্টা অবজারভেশনে রাখবে। মীরা এ খবর শুনে শক্ত থাকল। এখন সে কান্নায় ভেঙে পড়লে দাদিকে সামলানো যাবে না। ইমান বলে উঠে, দোয়া কর। সর্বশেষ বাক্যটা বলতে গিয়ে তার গলা খানিক কেঁপে ওঠে। এতে মীরা সামান্য অবাক হয়। ইমান কি কাঁদছে নাকি? সন্ধ্যার দিকে সম্ভবত বড় আব্বুর জ্ঞান এসেছিল। এরপর ইনজেকশন দিয়ে তাকে ঘুমিয়ে দেওয়া হয়েছে। এজন্য প্রান্ত ভাইয়া সোনালি আপুকে জোর করে তাদের বাসায় নিয়ে গেছে। আপুর অবস্থা খুব কাহিল। মীরার বাবা মা ও রাতের খাওয়ার জন্য ফিরে আসল। আসেনি শুধু ইমান। মীরা আগেই রান্না করে রেখেছে। বাবা মাকে সে খেতে দিল। দাদিকেও খাইয়ে দিয়েছে সে। ইরা অবশ্য খায়নি এখনো। ও একদম চুপচাপ হয়ে গেছে। ইরার জন্য মাই লাগছে তার। মা খেতে বসে বললেন, ইমান তো আসলো না। ওখানে থাকবে, ভাইয়ের সঙ্গে কারো থাকা দরকার। এদিকে সোনালির সুস্থ নেই। অপরদিকে ইমান সেই দুপুর থেকে না খাওয়া। করোনার জন্য হাসপাতালের ক্যান্টিনে বিশেষ কিছু পাওয়া যাচ্ছে না। মীরা বলে উঠে, হোটেলে গিয়ে খেতে পারেন উনি। সুপ্তি বেগম বহু কষ্টে 2 লোকমা খেয়ে উঠে পড়ে বলে, আপন মানুষ অসুস্থ হলে হোটেলে গিয়ে খাওয়ার রুচি থাকে না। ছেলেটা বোধহয় আজ না খেয়েই থাকবে। তোর বাবাকে আমিই থাকতে দিলাম না। 2 ভাইই হাই প্রেশারে রোগী। আল্লাহ কি বিপদ দিল আমাদের।
মীরা সব শুনে বলে উঠে, ড্রাইভারকে দিয়ে খাবার পাঠাই? ড্রাইভার আমাদের না জানিয়ে বাড়িতে গেছে। মীরা বলে উঠে, তাহলে আমি টিফিন ক্যারিয়ারে করে খাবার দিয়ে আসব? মা আজকে আর তাকে মানা করল না। রাত 10টাও সে বের হতে পারবে। নিজেকে অনেক বড় মনে হচ্ছে। মীরা সত্যি খাবার নিয়ে হাসপাতালের উদ্দেশ্য হাঁটা দেয়। বড় আব্বুকে এক ঝলক দেখার জন্য তার মন আকুপাকু করছে। হাসপাতালে পৌঁছে সে সিঁড়ি বেয়ে 4তলায় উঠে। কেবিনের দরজার পাশেই সারি সারি বেঞ্চ রাখা। তার মধ্যে একটা ইমান বসে আছে চুপচাপ। দেয়ালের সঙ্গে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ, তার মুখটা শুকিয়ে গেছে। মীরা আস্তে করে ডাকে তাকে। ইমান চোখ খুলে হতভম্ব হল। সম্ভবত তার উপস্থিতি আশা করেনি। বড় আব্বুকে দেখতে এসেছি। ইমান উঠে দাঁড়ালো এবং তাকে উদ্দেশ্য করে বলে, আসো। দুজনে হেঁটে কেবিনের দিকে গেল। বড় আব্বুর ক্লান্ত, দুর্বল, মেশিন লাগানো দেহ দেখে তার খারাপ লাগা হুহু করে বেড়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইমান বলে, তুমি যাও তাহলে। একা এসেছ? মীরা টিফিন ক্যারিয়ার দেখিয়ে বলে, আপনি খেয়ে নেন। ক্যান্টিনে বসি? ঠিক আছে। তারা নিচে নেমে এসে ক্যান্টিনে বসে। রুটি আর সবজি এনেছিল মীরা। ইমান বহু সময় নিয়ে একটা রুটি খেল। এরপর বলে উঠে, আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে। মেডিসিন নিব? আচ্ছা, তুমি বসো, আমি আসছি। ইমান উঠে চলে গেল। মীরা টিফিন ক্যারিয়ার গুছিয়ে নিল। 10 মিনিট পর ইমান ফিরে এলো। ইমান চাচ্ছিল মীরা এখনই চলে যাক, কিন্তু মীরা যায়নি। উপরে উঠে আসে সে। দুইজন একই বেঞ্চে বসে পড়ে। কারো কিছু করার নেই। সে চোখ বুজে ফেলতেই মীরা নিজের শীতল হাত দিয়ে তার মাথার চুলে বিলি কেটে দিতে লাগে। প্রশান্তিতে ইমানের ঘুম পেয়ে যাচ্ছিল। ব্যথায় মাথার রগ টান লেগে গিয়েছিল। এখন এই নরম স্পর্শে যেন রগগুলো শিথিল হচ্ছে। ইমান অনেকক্ষণ পর চোখ খুলে মীরার চোখের দিকে তাকিয়ে বলে উঠে, মীরা, আমাকে আর 7 দিন পর যেতে হবে। সে অবুঝের মতো প্রশ্ন করে, কোথায় যাবেন? যেখান থেকে এসেছিলাম, অর্থাৎ আমার বাসায়। আমি নিউ ইয়র্ক ব্যাক করছি 7 দিন পর। এই সাধারণ কথা শোনামাত্র মীরার বুকের বাম পাশটায় তোলপাড় ওঠে। সে তো কখনোই ইমানের ফিরে যাওয়া নিয়ে ভাবেনি। মীরার অভিব্যক্তি দেখে সামান্য হাসে ইমান। সে কণ্ঠস্বর নিচু করে বলে, অবাক হচ্ছ কেন? মীরা নিজের অভিব্যক্তি লুকানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভবত চোখমুখ থেকে তার চমকে যাওয়ার সেই আভা মুছে যায়নি। সে বিস্মিত চোখে বলে উঠে, আপনি চলে যাবেন? ইমান হালকা হেসে বলে, চলে যাব না, বরং ফিরে যাব। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি এখন বাংলাদেশের মেহমান, আর আমেরিকার সিটিজেন। মীরা একবার তার পানে তাকাল। এরপর সোজা হয়ে বসে পড়ে ইমান দেয়ালের সঙ্গে ঘেঁষে আরাম করে বসে বলে, হুট করে কাবুলিওয়ালাদের কথা মনে পড়ল। সে জানার আগ্রহ নিয়ে তার দিকে তাকাল। ইমান বলতে থাকে, আগেকার দিন অন্য লোকালয় থেকে সুদর্শন ব্যবসায়ীরা এদেশে এসে ব্যবসা করত। এরপর সুযোগ পেয়ে এদেশের ধনবান ব্যক্তিদের কন্যাকে বিয়ে করে কিছুদিন সংসার করে, বউ রেখে নিজ দেশে ফেরত যেত আর আসত না। শুনে মীরার বুক কেঁপে ওঠে। সেও কি তাহলে মীরাকে রেখে বিদেশ পাড়ি দিবে এবং আর ফিরে আসবে না? তখন তার কি হবে? সে প্রশ্নবিদ্ধ করে তাকে। আপনি কি তাহলে কাবুলিওয়ালাদের মতো করবেন? ইমান আবারও হাসল। উত্তর দিল না। সে ভীতগ্রস্ত হয়ে বলে, আমার প্রশ্নের জবাব দিন। করতেও পারি। আমি তোমার জীবনে পলাতক সুদর্শন কাবুলিওয়ালাও হতে পারি। ইউ নেভার নো। আর হলেও অসুবিধা কি? আমি তো আর তোমাকে বউ হিসেবে মানি না।
বরং প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ তো নিতে পারলেন না। ইমান তার দিকে আরেকটু ঘেঁষে বসল। দুইজনের মধ্যে দূরত্ব রইল না এক বিন্দু। সে তার কাঁধের কাছে হামাগুড়ি খেতে থাকা চুলের গাছি নিজের আঙ্গুলের ভাঁজে তুলে নিল। এরপর কিছুক্ষণ চুল নিয়ে খেলা করল। সম্পূর্ণ সময় মীরা মূর্তির মতো বসে রইল। এই লোকটার স্পর্শ তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। সে নিজেকে ধরে রাখতে পারে না তখন। ইমান তার কানের পেছনে চুল গুটিয়ে দিয়ে বলে, বিয়ের কয়েকদিনের মধ্যে সম্পর্কটা ভেঙে গেলে এই সমাজের মানুষ তোমাকেই দোষী ভাববে। তোমার চরিত্রেই দোষ খুঁজবে, কাহিনী রটাবে, তখন তোমার বাবা মা অপমানিত হবে। এর চেয়ে ভালো প্রতিশোধ আর কি হতে পারে? মীরা মাথা নিচু করে নিল। এরপর বলে উঠে, আপনি খুব নিষ্ঠুর। কি জানি, লোকে বলে আমি মানুষটা ভালো। মীরা তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলে, ভালো মনের মানুষরা প্রতিশোধ পরায়ণ হয় না। আপনি কাপুরুষ। এজন্য আমাদের পেছনে থেকে আঘাত করলেন, তাও ছলনা করে, বিশ্বাসঘাতকতা করে। ইমান তার কাঁধে মাথা রেখে বলে, মীরা আমার হাতে তোমার সর্বনাশ লেখা আছে। বিশ্বাসঘাতকতা যুদ্ধের অংশ। প্রতিটা যুদ্ধেই বিশ্বাসঘাতকতার ভূমিকা পরোক্ষভাবে জড়িত। মীরা তার মাথা সরানোর চেষ্টা করে বলে, আপনার উদ্দেশ্য আমি সফল হতে দিব না। ইমান তার হাত চেপে ধরে বলে, ওকে, লেটস সি তুমি কি করতে পারো। আগামী 1 মাসের মধ্যে তোমাদের এই বাসা ছেড়ে দিতে হবে। মীরা আতকে উঠে প্রশ্ন করে, কেন? বিল্ডার্সকে দিব। 10 তলা বিল্ডিং হবে। মীরা কথাটা শুনে থমকে দাঁড়াল। তার জন্ম এই বাসাটায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে কত স্মৃতি আনাচে কানাচেতে লুকিয়ে আছে, অথচ ইমান মুহূর্তের মধ্যে সেই স্মৃতিগুলো হত্যা করবে। তার চোখ ফেটে কান্না উপচে পড়তে থাকে। ইমান হেসে ফেলে বলে, এই মনোবল নিয়ে আমার সঙ্গে গেম খেলতে নেমেছ? প্রথম রাউন্ডেই তুমি হেরে গেলে। আরও তো 3 রাউন্ড বাকি আছে। আমি হেরে যাইনি, বরং আপনি আপনার বিবেক হারাচ্ছেন। অবশ্য এই কথার পাল্টা জবাব দিল না সে। চুপচাপ বসে থাকল দুইজন। পাশ দিয়ে কেউ গেলে ভাববে দুইজনের মধ্যে কত কম দূরত্ব। অথচ সম্ভবত এই মুহূর্তে তারাই সবচেয়ে পর। যোজন যোজন দূরত্ব তাদের মধ্যে। একজনের মনে কুৎসিত সব ভাবনা। প্রতিশোধের আগুনে হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে তার। সূর্যের আলো চোখে এসে বাড়ি খেতেই মীরার ঘুম ছুটে যায়। সে নিজেকে বদ্ধ কিছুর মধ্যে অনুভব করল। নিজেকে ধাতস্থ করতেই পরিচিত ব্যক্তির গায়ের গন্ধ নাকে এসে লাগল। মাথা সামান্য উঁচিয়ে এসে দেখল, ইমানের বুকে তার মাথা। তারা দুজনই চেয়ারে বসে একে অপরের গায়ে হেলে পড়েছে। মীরাকে আবার সে নিজের বাহু দ্বারা ধরে রেখেছে যেন সে হুমড়ি খেয়ে পড়ে না যায়। মীরা আশেপাশে তাকাল। ভোর হওয়ায় কেউ নেই কলিডোরে। সে ইমানের গায়ে একটা চিমটি কাটে। সঙ্গে সঙ্গে সে নড়েচড়ে বসে। মীরা নিজেকে ছাড়িয়ে নিয়ে সরে আসতে গেলেই টান লাগল চুলে। সে পেছনে ফিরে তাকিয়ে দেখে ইমানের শার্টের বোতামের সঙ্গে তার চুল জট পেকে গেছে। সঙ্গে সঙ্গে বিরক্ত হয় সে। যতই সে দূরে যেতে চাচ্ছে, কেন ততবারই নিকটে আসছে তারা। শার্টের বোতামের সঙ্গে এক প্রকার টানাহেচড়া শুরু করে মীরা, কিন্তু এতে চুল আরও জট পাকিয়ে যাচ্ছে। একসময় সে ঝুঁকে কাজে মনোনিবেশ করে, বোতাম থেকে চুলকে মুক্ত করতে হবে তার। জেদ চেপে গেছে যেন। ইমানের বুকের সঙ্গে লেপ্টে থাকা বোতামের সঙ্গে ধস্তাধস্তিতে কখন যে সে জেগে গেছে সেদিকে হুঁশ নেই মীরার। নিজের কাজে ব্যাহত ঘটে যখন তার হাতজোড়া ইমান নিজের হাত দিয়ে চেপে ধরে। তড়িঘড়ি করে মীরা সরে আসতে চাইলে ইমান বলে উঠে, ঘুমন্ত অবস্থার সুযোগ নিচ্ছিলে নাকি? ছি, ছিয়ের কি দেখলে? স্বামীর কাছ থেকে সুযোগ লুফে নেওয়া যায়। প্যারা নাই।
মীরা নিজের হাত সরিয়ে নিয়ে বলে, আপনাকে আমি স্বামী হিসেবে মানি যে সুযোগ নিব? ঈমান সপ্রতিভ হয়ে বলে, মানো না? ততদিন অবধি মানব না, যতদিন অবধি আপনাকে আমাকে মেনে নিচ্ছেন না। নাইস। তাহলে মনে হয় এই জামানায় তোমার জামাই হওয়ার স্বাদ মিটবে না, বলেই ফিচেল হাসি দেয় সে। মীরা শটাং হয়ে দাঁড়িয়ে যায় এবং নিজের আটকে থাকা চুলগুলো বেশ জোরে করেই ছিঁড়ে ফেলে। এরপর গটগট করে হেঁটে অন্য বেঞ্চে বসে ঈমান বসে রইল। তার শার্টের বোতলে লম্বা চুল প্যাচ লাগিয়ে পড়ে আছে। বিষয়টা বিব্রতকর। দুদিনের অবজারভেশন শেষে আজমল তালুকদার সাহেবকে বাসায় আনা হয়। এখন উনি মোটামুটি সুস্থ। গতকাল রাতেই সে এসেছে বাসায়। তার সঙ্গে হাসপাতালে প্রতিনিয়ত ঈমান ছিল। সোনালি আপুও থেকেছে। ঈমান বাসায় এসে নিজের রুমে ফ্রেশ হতে গিয়ে দেখে মেঝেতে অলরেডি তোশক পেতে রাখা হয়েছে। সে ভাবল, নিশ্চয়ই তার জন্য মীরা আধিক্যতা দেখিয়ে ফ্লোরিং করে সাহায্য করছে। কস ম্যাডাম তো আর ফ্লোরে ঘুমাবে না। সে বাথরুম থেকে ফিরে এসে দেখে রুমের দরজা লাগানো এবং আশ্চর্যজনকভাবে মীরা ফ্লোরে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে। দরজা বন্ধ করার ব্যাপারে ঈমান নিজেই লজ্জা পেল। না জানি বাইরে কে কি ভাবছে। ইস, বাংলাদেশে এইসব এত কমপ্লিকেটেড কেন? সে বিছানায় এসে বসে এবং বেডে শুয়ে পড়ে হাত পা ছড়িয়ে শুল। 2 দিন পর এমন আরাম করে ঘুমানোর প্রস্তুতি নিতে পেরে চোখ আপনা আপনি বুজে গেল তার। শান্তিতে তার গা ছেড়ে দিল। সকালে ঘুম থেকে উঠে ঈমান বুঝল, এই বাসার পরিবেশ আবারও আগের মতোই। তার শাশুড়ি রান্না করছে, শ্বশুর রুমে বসে পেপারে চোখ বুলাচ্ছে, বড় মামা ড্রয়িং রুমে বসে আছে, ইরা স্কুলে গেছে। বাসায় মীরা আছে, তাকে সাহায্য করছে। ঈমান বড় মামাকে নিয়ে খেতে বসে দাদিও এসে বসলেন। মীরা রুটি এনে প্লেটে সাজিয়ে দিচ্ছিল। এমনই সময় ঈমান বলে উঠে, মামা, আমার ফ্লাইট আগামী বুধবার। মানে আর 2 দিন পর। মামা আহত গলায় বলে, তোমার যাওয়ার সময় হয়ে গেল। জি। আজমল তালুকদার কিছু বললেন না। ঈমান বিয়ের সময়ই বলেছে তার সবটা গুছিয়ে নিতে সময় লাগবে। এবার তার পক্ষে মীরাকে আমেরিকা নিয়ে যাওয়া সম্ভব নয়, তবে খুব শীঘ্রই সে মীরাকে নিয়ে যাবে। আজমল সাহেব চাচ্ছেন মীরা ভার্সিটি ভর্তি হোক, স্কলারশিপ নিয়ে বিদেশ যাক, কিন্তু আদৌ এটা বাস্তবায়ন সম্ভব কিনা তিনি জানেন না। তবে ঈমানকে সে সময় দিবে। আর মীরারও পরিবার থেকে দূরে থাকার জন্য সাহস, সময় ও মানসিক প্রস্তুতি দরকার। মীরা আর বাকিটা শুনল না। সে প্লেট হাতে রান্নাঘরে ঢুকে পড়ে আচমকা তার চোখ বেয়ে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পরের 2 দিন খুব দ্রুত কাটল। ঈমান ট্রলি গুছাতে ব্যস্ত ছিল। রাতে মীরা নিচে ঘুমাল, ঈমান খাটে। তাদের মধ্যে কথা হতো না কোনো। অবশ্য যাওয়ার দিন সকালে ঈমান ঘুম থেকে উঠে তাকে বলে, আজকে থেকে তুমি বেডে ঘুমাতে পার। আমাদের আর দেখা নাও হতে পারে সরাসরি। আমি নেক্সট কবে ঢাকা আসব নিজেও জানি না। সো গুড বাই। মীরা ঘুম ঘুম গলায় বলে, গুড বাই। এয়ারপোর্টে সবাই তাকে সি অফ করতে গেল। মীরাও সঙ্গে ছিল। তার কোনো অনুভূতি হচ্ছে না। সে চুপচাপ সবার সঙ্গে দাঁড়িয়ে আছে। ঈমান আজকে ধূসর রঙের একটা টি শার্ট পরেছে। মীরা তাকে অনেকবার দেখল। প্রতিবার দেখার সঙ্গে সঙ্গে বুক মোচড় দিয়ে উঠছিল। সে সবার কাছ থেকে আলাদাভাবে বিদায় নিল। দাদি ওর হাত ধরে দাঁড়িয়ে থাকল। সোনালি আপু প্রান্ত ভাইয়ার সঙ্গে কথা বলল। এর সুপ্তি বেগমকে বলল, নিজের যত্ন নিবেন মা। এই প্রথম মীরার মাকে সে মা বলল। মীরা ও সুপ্তি বেগম দুজনই চমকে উঠে। সুপ্তি বেগম তার মাথায় হাত বুলিয়ে দিল। পাশেই মীরা দাঁড়ালো ছিল। তাকে ইগনোর করে সে ইরার কাছ থেকে বিদায় নিল।
এয়ারপোর্টে ঢুকে যায় সে সবার কাছে বিদায় নিয়ে। তখনও তাদের মধ্যে কোনো আলাপ হল না। মীরা বিষণ্ণ চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। ইমান ইমিগ্রেশন শেষ করে সামনে পা বাড়াল। তখনই এক জায়গায় লেখা দেখল, ওয়েলকাম টু নিউ ইয়র্ক। কেমন শিহরণ বয়ে গেল তার মনের কুঠরিতে। বাংলাদেশ থেকে সে চলে যাচ্ছে অনেক দূর। এত খারাপ কেন লাগছে? কেন মন চাচ্ছে সব ছেড়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে? কোনো পিছুটান কি কাজ করছে? নিউ ইয়র্কের কোনো একদিন সকালে, খুবই সাধারণ নিয়মে শুরু হওয়া একটা দিন। সকাল থেকেই আবহাওয়া বেশ আদুরে। সূর্য যেন আপন মনে হাসছে, কোথাও বিষাদের একটুখানি ছোঁয়া নেই। সবাই ব্যস্ত হয়ে ছুটছে কাজে, এ যেন কাজের দেশ। এখানে কেউ এক সেকেন্ডও কাজ ছাড়ে থাকে না। সবার মধ্যে কাজ করার নেশা। ইমান মাত্র নিউ ইয়র্কে পা রাখল, মাত্র প্লেন ল্যান্ড করল, এখনও প্লেনের মধ্যে আছে সে। একটু পর সকল যাত্রীর মধ্যে নেমে পড়ার তাড়াহুড়ো লেগে গেল। বেশ কয়েকজন এয়ার হোস্টেজ এসে সাহায্য করছে তাদের। ইমান দেখল, বাংলাদেশ থেকে একটা কাপল এসেছে। ওদের সে বহুক্ষণ ধরেই নোটিশ করছে। ছেলেটা সম্ভবত এখানেই থাকে, তার সঙ্গে মেয়েটা এসেছে। সালোয়ার কামিজ পরে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে সদ্য বিবাহিত সে। কেঁদে কেঁদে মেয়েটার চোখ ফুলে গেছে। পরিবার থেকে বিচ্ছেদের ব্যথা ও এতদূর জার্নি করার ধকলে মেয়েটা কাহিল, কিন্তু ছেলেটার মধ্যে এ নিয়ে কম হেলদোল নেই। বরং সে মেয়েটার কর্মকাণ্ডে বিরক্ত। মেয়েটাকে আরেকবার পর্যবেক্ষণ করে সে, ক্ষণেই সে চমকে ওঠে। আচ্ছা, কাঁদলে কি সব মেয়েদেরই চোখ ফুলে যায়? আচানক একটা সুরেলা কণ্ঠের আওয়ায় তার চিন্তার অবসর ঘটে। স্যার, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? না, কোনো সমস্যা নেই বলে সে এয়ার হোস্টেজের দিকে তাকাল। মেয়েটা অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে সে ইমানের বলা কথা বুঝেনি। মুহূর্তে তার মনে পড়ে যায় সে বাংলা ভাষায় বলেছে। সাদা ধবধবে গায়ের রঙের মেয়েটির বাংলা বোঝার কথা নয়। সে অপ্রস্তুত হেসে উঠে দাঁড়াল। মেয়েটা সরে যায়। প্লেন থেকে নামার আগ মুহূর্তে কোথা থেকে যেন মেয়েটা পুনরায় তার কাছে এসে বলে, ওয়েলকাম ব্যাক টু নিউ ইয়র্ক। হ্যাভ এ নাইস ডে, স্যার। ইমান হাসল, কিন্তু ভদ্রতাসূচক কোনো কথাবার্তা বলল না। কিন্তু এই দেশে ভদ্রতার অনেক দাম। সবাই ভদ্র আচরণ করতে চায়। সে নিচে নেমে এলো। এরপর মিনিট এক দাঁড়িয়ে থাকল। কেমন বিষণ্ণতা ছেয়ে আছে মন জুড়ে। বাসায় কাউকে জানিয়ে আসেনি সে। কেউ জানে না সে আসবে আজ। হুট করে বাসায় গেলে তার জন্য অবশ্য কেউ খুশি হবে না। তবুও নিজের সেই বিছানার জন্য মন কেমন করছে। ইমানের ভাবতেই অবাক লাগছে, মাত্র একটা দিনের ব্যবধানে সে বিশ্বের অপর প্রান্তে এসে পৌঁছাল। এখান থেকে চাইলেও কেউ আর তার চায় লবণ মেশাতে পারবে না। তার বুকে আচানক মোচড় দিয়ে উঠল। সম্পূর্ণ ভ্রমণ জুড়ে সে ভীষণ উদাসীন ছিল, কিছুই খেতে পারছিল না। তার ট্রাভেল পার্টনার সান্ত্বনাস্বরূপ বলে, প্রিয়জনদেরকে ফেলে এতদূর আসলে কষ্ট তো হবেই। তাই বলে না খেয়ে থাকা কোনো সমাধান না। ইমান চকিতে উঠে। সে কি তার প্রিয়জনকে ফেলে এসেছে? কে জানে ভাই। সে কিচ্ছু জানে না। শুধু এই মন খারাপ থেকে ছুটি চায়। আকাশের দিকে তাকিয়ে একটা ছোট্ট ভারী বেদনাযুক্ত শ্বাস ফেলে সে। এখনও এয়ারপোর্টের মধ্যে আছে সে। নিজের ব্যাগ ট্যাগ ল্যাগেজ বুঝে নিয়ে বাসার পথের উদ্দেশ্য বের হল। বের হওয়ার সঙ্গে সঙ্গে সকালের শুভ্র বাতাসে আরামবোধ হতে থাকল তার। স্নিগ্ধ দূষণমুক্ত বাতাসে মন ভালো হয়ে যাবে নিঃসন্দেহে যে কারো। সে বুক ভর্তি করে বহুদিন পর এমন দূষণমুক্ত বাতাস টেনে নিল। বাতাসের ঘ্রাণটা বদলে গেছে। অর্থাৎ সে যে স্থান পরিবর্তন করেছে এটা বাতাসের ঘ্রাণ থেকেই বোঝা যাচ্ছে। একটা ক্যাব ভাড়া করল।
এখান থেকে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। ট্যাক্সি ড্রাইভার হেসে তাকে গুড মর্নিং জানালো। সে বিনিময়ে হেসে তাকেও গুড মর্নিং জানিয়ে উঠে পড়ে। শোষো করে গাড়ি চালাচ্ছে ড্রাইভার। জ্যামের কোনো চিহ্ন নেই, তবে দুবার সিগন্যালের জন্য থেমেছিল গাড়ি। দুবারই সে মনের অজান্তেই জ্যামে পড়ে গেছে ভেবে নাক কুঁচকে ছিল এবং প্রায় সঙ্গে সঙ্গে গাড়ি চলতে আরম্ভ করলে মনে পড়ে যায় এদেশে কোনো কারণ বা দুর্ঘটনা ছাড়া জ্যাম লাগার কথা না। দুপাশে সবুজ আর হলদে পাতায় ঘেরা প্রকৃতিকে পাশ কাটিয়ে তারা ছুটে চলছে গন্তব্যে। গাড়ি বেশ জোরে চলছে, সম্ভবত 90-এ গাড়ি তুলেছে। এই হাইওয়েতে 100 অব্দি স্পিড তোলা যাবে, সে চোখ বুজে ফেলে। মাথা ব্যথা করছে, সেই সাথে তার সারা শরীর জুড়ে ব্যথা। একটানা 24 ঘন্টার বেশি বসে থাকায় পা, কোমর ব্যথা হয়ে গেছে। প্লেনের শেষ মুহূর্তগুলোয় খুব অসহ্য লাগে, মনে হয় জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ুক। বসে থাকতে থাকতে আর বসে থাকা সহ্য হয় না। অবসন্ন মন নিয়ে জার্নি করা খুব কঠিন। মিনিট 20 পর গাড়ি থামল। সে চোখ খুলে ফেলে। পরিচিত দৃশ্য। তার বাসার সামনেই থেমেছে গাড়ি। দোতলা বাড়িটির সামনের বাগান চোখে পড়ছে সবার আগে। বাগানে ফুটে থাকা রংবেরঙের ফুলগুলো হাওয়ায় মাথা দোলাচ্ছে, যেন তাকে স্বাগতম জানাচ্ছে তারা। সে নেমে ভাড়া চুকালো। $80 দিতে হলো ড্রাইভারকে। ড্রাইভার তাকে গুডবাই বলে শোষো করে গাড়ি নিয়ে চলে গেল। মিনিট 1 গাড়ির যাওয়ার পানে তাকিয়ে থেকে তার মনে হলো পৃথিবীর প্রতিটা জীবের বৈশিষ্ট্য হলো ছেড়ে যাওয়া। পাশের বাসার পাইন ট্রির সামনে সে ঠায় দাঁড়িয়ে রইল। নিজের বাসাটাকে কেমন অপরিচিত লাগছে। 1 মাসের মধ্যে বাড়িটা তাকে পর করে দিল কিনা। সে স্নান হাসল। পরদেশে আসলে কেউই আপন হয় না। এই বাড়িও তার আপন না, তবুও আপন হওয়ার ভান সেজে থাকে। বাসার সামনে এসে দাঁড়ালো সে। ল্যাগেজ আর ব্যাগগুলো একপাশে রেখে বেল টিপল। এতক্ষণে সবারই উঠে যাওয়ার কথা। বাবা নিশ্চয়ই এখন ব্রেকফাস্টের জন্য টেবিলে বসে আছে। সাদ মনে হয় এখনো রুম থেকে বের হওনি। সাদ তার ছোট ভাই, তার চেয়ে বয়সে বেশ ছোটই। ছেলেটা এবারে ইউনিভার্সিটিতে উঠেছে। ভাবগতি ভালো না, সারাদিন গার্লফ্রেন্ডদের নিয়ে ব্যস্ত থাকে। পড়াশোনায় মন নেই বললেই চলে। ডেটিং করাই ব্যস্ত থাকে। কেউ কিছু বললে এক কথা, আমার লাইফে আমি যা ইচ্ছা করব। আমেরিকায় স্বাধীনতার কোনো অভাব নেই, বরং যারা স্বাধীনতা কেড়ে নিতে চায় তাদের শাস্তি হয়। এজন্য তাকে কেউ ঘাটায় না। যে যার মতো নিজের লাইফ নিয়ে ব্যস্ত। মিনিট 1-এর মধ্যে তার বাবা জহির খান দরজা খুলে দিল। ইমান তাকে দেখে হালকা হেসে বলে, হ্যালো। জহির সাহেব ভ্রু কুঁচকে তাকালেন ছেলের দিকে। কিছু বললেন না, গভীর দৃষ্টিতে চেয়ে থাকল। ইমান বলে উঠে, আমি ইমান। চিনতে পারছেন না? জহির সাহেবের মুখ তখন দেখার মতো হল। সে সামান্য ভরকে গেল। সে আরও গম্ভীর হয়ে বলে, চিনব না কেন? কিন্তু তুমি হুট কিছু না বলে চলে এলে। ইমান বাবার প্রশ্নের উত্তর না দিয়ে ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে কাউকেই দেখা গেল না। যাক ভালো, সকাল সকাল আন্টির মুখোমুখি হতে চায় না সে। ল্যাগেজ আর ব্যাগ টেনে নিয়ে গেল সে নিজের রুমে। রুম লক করে গিয়েছিল, কাজেই রুমের দরজা খুলতেই ভোটকা গন্ধ ভেসে আসল। গুমোট বদ্ধ থাকার জন্য ভ্যাপসা হয়ে আছে রুম। কোথাও কোথাও মাকড়সা জাল বুনেছে। সে জানালা খুলে দিল। বাতাসের ভেজে ভ্যাপসা ভাব কেটে যেতে থাকে। সে এগিয়ে এসে নিজের বিছানায় বসল। বিছানায় ধুলো জমে গেছে, উঠে দাঁড়ালো সে। বিছানার বেডশিট বদলাতে হবে এবং সে অনুভব করল তার ক্ষুধা পেয়েছে। সবার আগে নিজের রুম থেকে বের হয়ে সে কিচেনে গেল এবং ওটস বের করে নিল। আপাতত ওটসই খাবে,
খাওয়া শেষ করে রুম পরিষ্কার করে একটা লম্বা ঘুম দিবে। ওটসের বাটি রুমে এনে টেবিলে রাখতেই মন আবারও বিষিয়ে গেল। আজ একা একা খেতে হবে, এ কয়েকদিনে অভ্যাস বদলে গেছে তার। ডাইনিং টেবিলে সবার সঙ্গে ভাত পরোটা খেত, এখন একা একা ওটস গিলতে পারল না সে। এর মধ্যে বাবা একবার এসে দেখে গেল তাকে, উনি বলে উঠে, তুমি শিখ? ইমান তখন খাওয়ায় এক্সট্রা মনোযোগ দিয়ে বলে, না। ওর দেখে মনে হলো আর কি। আচ্ছা খাওয়া দাওয়া কর, আমি পরে আসব। বাবা যাওয়ার পর সে আর খেতে পারল না, সে ক্ষুধা পেটে নিয়েই ওটস রেখে দিল। আর খেল না। কোনো মতে বিছানার চাদর বদলে ঘুমাবার জন্য প্রস্তুতি নিল। জুই অফিসে যাওয়ার জন্য মাত্র রেডি হল। বাবা আগেই বেরিয়ে গেছে। সে দেরিতে যাচ্ছে। আজকে তার কাজের চাপ নেই। প্রজেক্ট আটকে আছে দুটো, এজন্য কাজও আপাতত আটকা পড়ে গেছে তার। সে নিজের রুমে রেড রোজের বুকেট সাজাল। প্রতিদিন নিজের রুমে তার ফ্রেশ ফ্লাওয়ার চাই। বাসার সবচেয়ে নিকটস্থ ফ্লাওয়ার শপের সঙ্গে তার চুক্তি আছে। তারা প্রতিদিন সকালে তাকে ফুলের বাকেট দিয়ে যায়। সে জানেও না কি ফুল দেওয়া হবে তাকে, এজন্য একটা আগ্রহ কাজ করে। এই যেমন আজ সকালেই লাল টকটকে গোলাপ দেখামাত্র তার মন খুশিতে নেচে উঠল, এবং মিস্টার খানের কথা ভীষণ মনে পড়ে গেল। মিস্টার খান ফুল তেমন একটা পছন্দ করে না, তবে গোলাপ দেখলে নাকে নিয়ে গোলাপের সুবাস নিবে। সে লাল লিপস্টিক ঠোঁটে মেখে রওনা হল। লাল একটা টপস আর হোয়াইট জিন্স পরে নিল। আজকে গাড়ি সঙ্গে নিবে না, এমন ওয়েদারে সাইকেলিং করতে ইচ্ছা করে খুব। সে সাইকেল বের করে চালাতে লাগল। আজকে অনেক তরুণ তরুণী সাইকেল, স্কুটি চালাবে, অনেকেই সুইমিং করতে যাবে। পাখির কিচিরমিচির আওয়াজের মধ্যে দিয়ে হিমেল বাতাসের বিপরীতে সাইকেল চালাতে দিব্যি লাগছে তার। সঙ্গে এয়ারফোনে তার প্রিয় গান, গাছে গাছে পাতা। তীব্র বাতাসে পাতা ঝরে পড়ছে, একটা নাম না জানা গাছের হলদে সবুজ পাতা তার মাথায় টুপ করে এসে পড়ল এবং চুলে আটকে গেল। সে চুল থেকে পাতা সরাল না আর। মিস্টার খানের বাসার সামনে আসতেই সে চমকে গেল। সাইকেল প্রচণ্ড বেগে থামিয়ে দিল জন্য গতির কারণে সামান্য সামনের দিকে ঝুঁকে পড়ে। দোতলার ওপাশটার জানালা খোলা। ওই রুম তো মিস্টার খানের। বিগত 1 মাসে কেউ জানালা খুলেনি, তবে আজ কেন খুলে দেওয়া হয়েছে? তার মস্তিষ্কে একটা ভাবনাই এলো, উনি ফিরে এসেছেন। আনমনে সে হেসে উঠে, উনি কি সত্যি এসে গেছে? সেদিনই তাদের কথা হল। তাকে তো বলল না আজ ফিরবে, শুধু বলেছিল খুব দ্রুত ফিরবে। খুব দ্রুত যে এত দ্রুত হবে তা বিন্দুমাত্র ভাবেনি সে। উত্তেজনায় তার হাত কাঁপতে লাগল। কি করবে সে? ওনার বাসায় ঢুকবে? জুই সাইকেল নিয়ে দাঁড়িয়ে রইল। এরপর মিস্টার খানের নাম্বারে কল দিল। রিং বাজছে। সে খুশিতে লাগিয়ে উঠে, পথচারীদের অনেকেই তার দিকে তাকাল। জুইকে হাসতে দেখে তারাও হেসে ফেলে এবং তাকে অতিক্রম করে চলে গেল। জুই এবারে কনফার্ম যে মিস্টার খান এসেছে। রিং যাচ্ছে ফোনে, মানে ফোনে সিম লাগিয়েছে ইতিমধ্যেই। কিন্তু তাকে একবার জানানো যেত না? তাহলে সে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করত। জুই আরেকটু দাঁড়িয়ে থাকল উপরের দিকে তাকিয়ে। ইমান এখন বোধহয় খুব ক্লান্ত। বিকেলে এসে দেখা করবে সে। এছাড়াও আঙ্কেল জোয়ের সঙ্গেও দেখা হয় না কয়েকদিন ধরে। কতবার আঙ্কেল তাকে বাসায় আসতে বলেছিল, কিন্তু সে গেল না। আজকে সে আসবে এ বাসায়, কারণ যার জন্য এই 1 মাসে একবার ও এ বাসামুখো হয়নি, সে তো চলে এসেছে। অতএব সে আজকে আসবেই, এবং আসার সময় মিস্টার খানের জন্য কিছু স্পেশাল গিফট নিয়ে আসবে। স্পেশাল গিফট ফর স্পেশাল পারসন। মার্চের শেষ ভাগ, বলতে গেলে মার্চ মাসের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। 2-3 দিন বাদেই বিদায় নিবে।
কিন্তু তবুও নিউ ইয়র্কের বুকে এখনও শীতভাব যায়নি। উষ্ণতারা উদাসীন হয়ে মাঝে মাঝে দেখা দেয়, তবে শোষ করে বাতাস বয়ে চলছে নির্বিকার চিত্তে। বাতাসের ধ্বনি ও গাছের পাতার মর্মর আওয়াজে চারপাশ মুখরিত। আজ নিউ ইয়র্কের আকাশ কমলাটে, বিকেলের সোনাবরণ রোদে অন্যরকম সৌন্দর্য বিরাজমান। ইমান মাত্র ঘুম থেকে উঠে বসল। রুমে বাতি ঝালানো ছিল না, কাজেই হলদেটে ভাবটা তার রুমের সবখানে ছেয়ে গেছে। সে হাই তুলল। অনেক লম্বা ও ক্লান্তিকর জার্নির পর ঘুম ভালো হয়েছে। ঘুম ভালো হওয়ার পরও সে ক্লান্ত। সারা শরীর জুড়ে বিষাদময় ক্লান্তি, ভীষণ ক্লান্ত সে। চোখ জ্বালা করছে। সে দ্রুতে বেগে পা ফেলে জানালার ধারে হাঁটা ধরে। জানালার কপাট খুলে দিল। হিম হাওয়া বইছে। রাস্তার পাশ দিয়ে পথচারীর আনাগোনা, সব মিলিয়ে আজ যেন সবকিছুই ভীষণ অন্যরকম। সে বেশ কিছুক্ষণ জানালার ধারে চেয়ে থাকে। বিশাল বিস্তৃত আকাশের দিকে তাকাতেই তার মনে হল আকাশ ছাড়া এই পৃথিবীতে কেউ দীর্ঘস্থায়ী না। সবাই ছেড়ে গেলেও, ফেলে রেখে আসলেও, আকাশ সবসময়ই সব জায়গায় একই রকম। বাংলাদেশের আকাশও যা, আমেরিকার আকাশও তাই। দুটো দেশের মধ্যে এই এক জায়গায় তো মিল খুঁজে পায় সে। কেমন বিষণ্ণতা চারপাশে, কিংবা তার মনজুড়েই বিষণ্ণতার জন্য সবকিছুই বিষাদ লাগছে। সে জানালা থেকে সরে এসে ফোন হাতে নিল। অনেক মিস কল এসেছে। হোয়াটসঅ্যাপে সোনালি আপুর মেসেজ এসেছে। সে সবার আগে আপুর মেসেজটা দেখল এবং রিপ্লেতে লিখল, নিউ ইয়র্কে পৌঁছে গেছি। এরপর আরেকটা মেসেজ লিখল, মীরা কেমন আছে। মেসেজ সেন্ড করেই সে চমকিত হয় এবং ডিলিট করার জন্য ব্যতিব্যস্ত হলেই সেটা সিন হয়ে যায়। আপু টাইপিং করতে লাগল। ইমানের অস্বস্তি হচ্ছে বেশ। এটা কি করে বসল সে? মীরা কেমন আছে এটা তার কেন জানতে হবে? আশ্চর্য! 1 মাস আগেও তার মন এত বেপরোয়া ছিল না। আজকাল মনের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে সে, যা কাম্য নয়। আপু মেসেজ দিল। সেখানে লেখা ছিল, মীরা তো ওর রুম থেকে বেরি হচ্ছে না। মাইগ্রেনের ব্যথা উঠেছে ওর। মনে হয় কান্নাকাটি করেছে বেশি। তোর এত জলদি যাওয়া ঠিক হলো না। মাত্র বিয়ে হলো, এখন এতটা দূরত্ব তোদের মধ্যে দূরত্ব না আনুক। মেসেজটা পড়ামাত্র তার কপালে সূক্ষ্ম বলিরেখার ভাঁজ ফেলে। সে বিড়বিড় করে বলে, আচমকা অসুস্থ কেন হলো? সে আপুর সঙ্গে আর কথোপকথন বাড়াল না। নিউ ইয়র্কে আসলে তার কি যেন হয়, কারো সঙ্গেই কথা বলতে ইচ্ছা করে না। আপুকে এভাবে ইগনোর করতেও ভালো লাগে না। বাংলাদেশ যাওয়ার পূর্বে আপু তাকে বহুবার মেসেজ দিত। সে গড়িমসি করে কাটিয়ে দিত। এবার কেন জানি খুব খারাপ লাগছে। সবার জন্য মন খারাপ হচ্ছে। দাদি, ওনার সঙ্গে কি আর কোনো দিন তার দেখা হবে? এত দূরে সে কেন আসল, যেখানে চাইলেই চট করে কাউকে দেখতে পাওয়া যাবে না? তার একবার মন চাইল মীরাকে কল দিতে, কিন্তু কোথায় যেন একটা দ্বিধার সঙ্গে একটা ক্ষোভ কাজ করে। ওর বাবার সঙ্গে তার সম্পর্কের উন্নতি হয়নি। উনি যদি একবারও ক্ষমা চাইতেন তবে সেকেন্ড টাইম ভেবে দেখত ইমান। কিন্তু অপরাধী, অন্যায়কারীরাও এত দেমাগ দেখালো যে হাত গুটিয়ে সেও বসে থাকবে না। তার মনের গুপ্ত ইচ্ছাটাকে মাটি চাপা দিল। মীরাকে ফোন দেওয়া থেকে বিরত রইল সে। আবারও আকাশের পানে তাকাল। সাদা, পরিষ্কার, শুভ্র আকাশ। ও তো সৌন্দর্যের মধ্যেও কি যেন নাই অনুভূতি ঝাপটা মারছে। খালি খালি, শূন্য শূন্য লাগছে সবকিছু। সে চেয়ারে গিয়ে হেলান দিয়ে বসল। ফোন চালাতে ব্যস্ত হল। আজকে অবসরে থাকলেও সে কাল থেকেই অফিস যাবে। বাসায় একটা মিনিটকে কয়েক ঘন্টা লাগছে। ফোন চালাতে চালাতে সময় অতিবাহিত হয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামল।
বাতাসের তীব্রতা বেড়ে গেল। আচমকা দরজায় নক হল। সে গলার স্বর উঁচু করে বলে উঠে, ইয়েস, কাম প্লিজ। দরজা খুলে গেল এবং খুব মিষ্টি কণ্ঠে কেউ বলে উঠে, হাই মিস্টার খান। সে চকিতে উঠে। মিস্টার খান বলে বহুজনই ডাকে তাকে, কিন্তু এত সুন্দর ও যত্ন নিয়ে একজনই ডাকে। জুই তার কলিগ এবং সেই সাথে বান্ধবীও বলা যায়। দে হ্যাভ এ গুড রিলেশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং। চোখ উপরে মেলতেই সাক্ষাৎ হল জুইয়ের সঙ্গে। তার ঝলমলে হাসোজ্জ্বল মুখ দেখে ইমানও স্নান হাসল এবং উঠে দাঁড়িয়ে বলে উঠে, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। জুই এগিয়ে এসে তাকে হাগ করল। সেও রেসপন্স করে এবং হেসে দিয়ে বলে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগল। কেমন আছো জুই? জুই হালকা হেসে বলে, এতদিন ভালো ছিলাম না, বাট আজ খুব খুশি। ইমান তার খুশি হওয়ার কারণ জানতে চাইল না। এদেশে বেশিরভাগ মানুষই খুশি কারণ এখানে দারিদ্রতা নেই বললেই চলে। যেখানে দারিদ্রতার প্রকট নেই সেখানে দুঃখ খুব কম রাস্তা মারায়। জুই উৎসাহ দেখিয়ে বলে, নিচে আসো। কেন? উফ, আসোই না। এত প্রশ্ন কর কেন, যেন বাঘের খাঁচার সামনে ফেলে আসব। আসো এখনই। ওকে, আসছি। ইমান ফোন বেডে ফেলে রেখে নিচে নেমে যায়। নিচে হলরুমের টেবিলে বিশাল বড় ফুলের বুকেট এবং একটা কেক রাখা। কেকের উপর লেখা ওয়েলকাম ব্যাক। পাশেই কুকিজ, চকলেট এবং তার প্রিয় গ্রিল চিকেন উইথ গার্লিক ব্রেড রাখা। এসব নিশ্চয়ই জুই নিজে কুক করে এনেছে। মেয়েটা দারুণ ভালো রাঁধে। নিশ্চয়ই ডান হাতে তিল আছে। এমন চিন্তা মাথায় আসতেই তার একজনের কথা মনে পড়ে গেল। সে সঙ্গে সঙ্গে ব্রেইনকে ডাইভার্ট করল। চোখ ঘুরিয়ে দেখতে থাকে বাকি জিনিসগুলো। একটা হ্যান্ডমেড ওয়েলকাম ব্যাক কার্ডও আছে। এত সময় কই পায় জুই? তাকে দেখে হাসনাহেনা বলে উঠে, তোমার জন্য জুই সেই 4টা থেকে এসব প্রিপারেশন নিচ্ছে। আর তোমার এখন সময় হলো নিচে আসার। ইমান কিছু বলল না। চুপচাপ দাঁড়িয়ে কেকের দিকে তাকাল। কেকটা দেখেই তার কেমন লাগছে। শরীর খারাপ হলো নাকি তার? শরীর খারাপ লাগলেই তার খাবার দেখলে গা গুলায়। জহির সাহেব বাসায় নেই, তবে সাদমাত্র বাসায় ফিরল। ভাইয়াকে দেখেই গিয়ে হাগ করে বলে, বিগ ব্রো, ঘুম থেকে উঠলে কখন? ইমান বলে উঠে, একটু আগে। সাদ আস্তে করে বলে, তোমার জন্য তোমার গার্লফ্রেন্ড কত কিছু করল, ইউ আর লাকি। আমাকে দেখো, আমার গার্লফ্রেন্ড কখনোই এমন কিছু স্পেশাল করে না, উল্টো ডেটিংয়ের সব খরচা আমার। ইমান চোখ মুখ শক্ত করে বলে, সি ইজ নট মাই গার্লফ্রেন্ড। শুধু ফ্রেন্ড হয়। সাদ হেসে বলে, জাস্ট ফ্রেন্ড ক্যান বি গার্লফ্রেন্ড ইন ফিউচার। নট পসিবল। কেন? ইমান উত্তর দিল না। হুট করে শরীর খারাপ লাগছে। জুই কেক কাটার জন্য জোরাজোরি করলে সে কেক কাটলেও মুখে তুলল না, অজুহাত দিয়ে রুমে চলে আসে। বমি বমি লাগছে। হাসনাহেনা মুখ বাঁকিয়ে জুইকে উদ্দেশ্য করে বলে, ওর সবকিছুতেই প্রবলেম। সাদ পরিবেশ হালকা করার জন্য বলে, বিউটিফুল লেডি, আজকের ওয়েদার এত রোমান্টিক কেন? আমার সঙ্গে ডেটে যাবা? জুই হেসে বলে, নেভার। সাদ কষ্ট পাওয়ার মতো ফেস করে। জুই উপরে উঠে যায়। ইমানের রুমে ঢুকে সে সোজাসাপটা প্রশ্ন করে, তোমার কি মাইগ্রেনের সমস্যা? ইমান মাত্র বিছানায় শুয়েছে, এমন প্রশ্ন শুনে সে বলে উঠে, না তো। ওহ, গুগলে মাইগ্রেন নিয়ে সার্চ করেছ জন্য ভাবলাম তোমার অসুবিধা হচ্ছে বোধহয়। ইমান নিজেও বেশ অবাক হল। কখন যে সে মাইগ্রেন নিয়ে সার্চ দিল। চলবে।